ওকে, সো আজকে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। হুম, পিএইচডি টু এইচটিএমএল কি, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যাই আমরা ডিজাইন করি না কেন সবই হচ্ছে কি একজন ইউআই ডিজাইনার থাকে প্রত্যেক জায়গাতেই। যেমন হচ্ছে সে কি করে, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটাকে হচ্ছে একজন ডিজাইন করে এবং তারা হচ্ছে মেইনলি হচ্ছে ইউআই ডিজাইনার বলে। অবশ্যই তারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে তারপর হচ্ছে ইউআই ডিজাইনে চলে আসছে এবং হচ্ছে তারা হয়তো বা ওই ওয়েবসাইটটা যা আপনারা দেখেন সবগুলোরই কিন্তু হচ্ছে আগে একটা ডিজাইন রেডি করতে হয়। যেমন হচ্ছে একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় তার প্রথমে কি করতে হয়, ড্রয়িং করতে হয়। তারপর যেটা করতে হয় তাকে হচ্ছে আপনার পরবর্তী প্রসেস অনুযায়ী হচ্ছে সেটা ফলো করে হচ্ছে কাজ করতে হয়। ঠিক সেম ভাবে ওয়েব ডিজাইনটার মধ্যেও হচ্ছে আপনাকে যেটা করতে হয়, একটা ডিজাইন আপনি হচ্ছে ফলো করেন। আমরা কিন্তু ডিজাইনার যারা আছে বা আমরা ডেভেলপার যারা আছে আমরা কিন্তু হচ্ছে একটা ডিজাইন আমাদেরকে দেয়া হয়, সেই ডিজাইনটাকে হচ্ছে আমরা ফলো করে আমরা হচ্ছে ওইটাতেই আমরা ওয়েবসাইট বানাই ফেলি এবং ওই জিনিসে যা যা দেয়া আছে আমরা ওইটাকেই কনভার্ট করে একটা ওয়েবসাইট বানাই এবং সেটাকে বলা হয় হচ্ছে যে আপনার ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস। আপনি যাই কিছু দেখতেছেন তার প্রথমেই একটা ইউআই তৈরি করতে হয়, যাই দেখেন না কেন তার প্রথমে একটা ইউআই তৈরি করতে হয়। আপনি যদি রাস্তায় একটা বিলবোর্ডও দেখেন সেটারও জন্য হচ্ছে একটা ইউআই আগে তৈরি করা ছিল, অর্থাৎ হচ্ছে সেইখানে কি থাকবে না থাকবে অনেকগুলা ইউআই থেকে হচ্ছে যে কোনো একটা চুজ করে দেন হচ্ছে একটাকে ফাইনাল করতে হয়, তাই না? একটাই তো আর হয়ে যায় না। বা ধরেন যে হচ্ছে আপনি একজন গ্রাফিক ডিজাইনারের কাছে গেলেন, সেখানে যেই তো আপনি বলতে পারেন না যে হচ্ছে যে, বা ধরেন যে একজন মানে ইঞ্জিনিয়ার মানে বা বিল্ডিং এর কাজ যারা করে তাদেরকে যেই তো বলতে পারেন না যে আপনি একটা বিল্ডিং আমার বানাই দেন। তাহলে সে তার মতো করে বিল্ডিং বানা দিলে আপনার পছন্দ নাও হতে পারে। তো আপনি কি করেন, আপনি একজন আর্কিটেক্ট হায়ার করেন, সে কি করে আপনার বিল্ডিং এর একটা ড্রয়িং দেয়, সেই ড্রয়িংটা হচ্ছে আপনি তার কাছে হ্যান্ড ওভার করেন এবং সে ওটাকে ফলো করে হচ্ছে আপনার পুরো বিল্ডিংটাকে হচ্ছে রেডি করে দেয়। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যখন ওয়েব ডিজাইন শুরু করি তখন আমাদের হাতে আসার আগে আরেকটা স্টেপ হচ্ছে ইউআই ডিজাইনারের কাছে, এবং তারা কি করে ফটোশপের মাধ্যমে বা হচ্ছে এক্সডি ইউজ করে বা হচ্ছে তারা ফিগমা ইউজ করে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে হচ্ছে কি করে তারা একটা ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে রেডি করে, তারপর হচ্ছে সেটাকে হচ্ছে আমাদের কাছে আসে, আমরা হচ্ছে সেটাকে দেখে ফলো করে আমরা ডিজাইন স্টার্ট করি। ঠিক আছে? তো আপনাদের সবার পিসিতে কি ফটোশপ আছে? আমাদের আজকে একটু ফটোশপের কাজ লাগবে। ঠিক আছে, যাদের ফটোশপ নাই তাদেরকে হচ্ছে আমি একটা ড্রাইভ লিংক আপনাদের হচ্ছে গ্রুপে আমি পোস্ট করে দিব। ঠিক আছে, আমি যেটা দিব আপনাদেরকে সেটা আপনারা হচ্ছে 4 জিবি র্যামে চালাইতে পারবেন, প্রবলেম হবে না। আমি হচ্ছে আপনাদেরকে পোর্টেবল বা হচ্ছে লাইট ভার্সনটা দিব, 4 জিবি র্যাম হলেই হবে। ঠিক, আমি তো হচ্ছে মানে আপডেট বা হ্যাভিটা দিব না আপনাদেরকে, কারণ হচ্ছে আমি জানি সবার এখানে সেম কনফিগারেশনের থাকবে না। সো দ্যাটস হচ্ছে আপনাদেরকে আমি একটা লাইট ভার্সন দিব এবং সেটাতেই আমি কাজ করে দেখাবো যেন আপনাদের প্রবলেম না হয়। ঠিক আছে, সো লাইট ভার্সনটাকে হচ্ছে আপনারা ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনাদের কনফিগারেশন যদি লো থাকে তাহলে হচ্ছে আপনারা সেই ফটোশপটাতে কাজ করতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। তো ভিডিও অন চলতেছে, আমরা যেটা করব, আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে ফটোশপটাকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে ড্রাইভ লিংক দিয়ে দিব, আপনারা জাস্ট সেখান থেকে ডাউনলোড করে এটাকে জাস্ট ইনস্টল করেন এবং এটা খুবই লাইট। অরিজিনাল যে ফটোশপ ভার্সন বা হচ্ছে ফটোশপের যে সফটওয়্যারটা সেটা থেকে এটা মানে অনেক অনেক বেশি লাইট। সো ওইটা আপনি হয়তো আপনি পিসিতে আপনি রানই করতে পারবেন না, বাট এটাতে আপনি কাজ করতে পারবেন। সো সমস্যা নেই। যেটা হয় অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এখানে একটা পিএসডি ফাইল হচ্ছে মানে নিয়ে আসবো আমরা প্রথমে। ধরে নেন আমাকে হচ্ছে কাজ করার জন্য বা আপনাদেরকে ক্লাস নেওয়ার আগে আমাকে হচ্ছে একটা ইউআই দিয়ে দিয়েছে একজন ইউআই ডিজাইনার, যে হচ্ছে বলছে যে এটাকে হচ্ছে তুমি কনভার্ট করে দিবা এইচটিএমএল এ। প্রথমে যেটা হয় একটা ডিজাইন তারা হচ্ছে ফটোশপের মাধ্যমে করে এবং সেটাকে বলা হয় হচ্ছে পিএসডি ফাইল। তো আমি এখান থেকে ফাইলে যাব এবং হচ্ছে ফাইল থেকে আমি ওপেনে ক্লিক করব, ওপেন থেকে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে পিএসডি চুজ করতে পারবো। ঠিক আছে, সো আমি পিএইচডি হচ্ছে এখানে আমি চুজ করতেছি এটা। আমি একটা পিএইচডি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটার নাম হচ্ছে স্ট্রিক্ট এবং সেটার আইকন থাকবে হচ্ছে এরকম এবং তার সাথে লেখা থাকবে পিএস। হুম, তো পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট অ্যাকচুয়ালি। তো আপনি ওটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে কি প্লেয়ার্স অবশ্যই ক্লিক করবেন। তো যেটা হবে তারপর হচ্ছে জাস্ট ওকে করে দিলে আপনি সামনে হচ্ছে একটা ডিজাইন চলে আসবে এবং এই ডিজাইনটা হচ্ছে টোটালি হচ্ছে ফটোশপ দিয়ে হচ্ছে তৈরি করা। এবং এটা একটা আমরা বুঝতেই পারতেছি একটা ওয়েব পেজ, এবং ওয়েব পেজটাকে প্রথমেই তারা ডিজাইন করে এবং সেই ফাইলটাকে হচ্ছে আপনার কাছে হ্যান্ড ওভার করে। সাপোজ ধরে নেন এই ফাইলটাকে হচ্ছে আমার কাছে কোনো একজন ইউআই ডিজাইনার দিয়ে গেছে আপনাদেরকে, এটাকে এখন কি করতে হবে, এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। এটা কিন্তু এখন নরমালি কি আছে, একটা ফটোশপ ডকুমেন্ট জাস্ট হচ্ছে একটা পিএসডি ফাইল। ঠিক আছে, এটাকে কি করতে হবে, একদম হুবহু হচ্ছে আমাদের ওয়েবসাইট অর্থাৎ হচ্ছে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স এটাকে আমরা বলি হচ্ছে যে পিএইচডি টু এইচটিএমএল। বুঝছেন? হুম, সো পিএইচডিটা কি অ্যাকচুয়ালি সেটা কি আপনারা বুঝতে পারছেন?
পিএইচডি মানে হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা হচ্ছে সফটওয়্যার ফটোশপ দিয়ে হচ্ছে তৈরি করতে হয় একটা ডিজাইন, এবং সেই ডিজাইনটাকে হচ্ছে আপনাকে দিবে। আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে হুবহু ফলো করে হচ্ছে এই সেম টু সেম একটা হচ্ছে টেমপ্লেট এইচটিএমএল এ তাকে বানাই দিবেন। এটা কিন্তু এখন ফটোশপে আছে, আপনার কাজ হচ্ছে এটাকে এবার এইচটিএমএল এ নিয়ে যাওয়া। অর্থাৎ আমরা যেভাবে কোড করে করি এই পুরো ডিজাইনটাকে হচ্ছে আমরা আজকে কোড করে করব। পুরোটা আজকে দেখানো সম্ভব হবে না, আমরা কালকেও এটা অর্ধেক পার্ট দেখবো, আজকে অর্ধেক পার্ট দেখবো। সবাইকে এইটুকু বুঝছি আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ডিজাইনটা করি এবং পিএইচডি টু এইচটিএমএল কি অ্যাকচুয়ালি। অর্থাৎ আপনার কাছে একটা ডিজাইন থাকবে, একটা ফটোশপ ডকুমেন্ট থাকবে বা একটা পিএইচডি ফাইল থাকবে, সেটাকে আপনাকে এইচটিএমএল কনভার্ট করতে হবে এবং এটাকে বলা হয় হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। ঠিক আছে? এবং ওয়েব ডিজাইনের মধ্যে হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজই হচ্ছে বলা হয় এটাকে। কার কোনো কোশ্চেন আছে এখানে? হুম, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কতক্ষণ ধরে হচ্ছে মানে মিউট ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বললাম যে পিএইচডি ফাইল কি এন্ড হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল মানে কি, সেটা কি আপনারা বুঝতে পারছেন এবার? বা ওয়েব ডিজাইনটা আসলে অ্যাকচুয়ালি শুরু হয় কোত্থেকে? বা আমরা যারা ওয়েব ডিজাইন করি, এই যে যে সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখেন, এগুলা কি সবই কি হচ্ছে আমরা জাস্ট কি করি, কনভার্ট করি, বাট এগুলা কিন্তু মানে অ্যাকচুয়ালি ডিজাইন করে কারা? ইউআই ডিজাইনার যারা আছে তারা তারা আমাকে হচ্ছে সেই ফাইলটা দেয়, সেটা দেখে হচ্ছে আমি হুবহু আমি হচ্ছে কি করি, তাকে এটাকে এইচটিএমএল দিয়ে বানাই দিই। যেটা সে ফটোশপ দিয়ে ডিজাইন করে সেটাকে আমি এইচটিএমএল এ বানাই। তো এটাই হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, তো এবার আসেন আমরা হচ্ছে দেখেন এই যে যে পিএইচডিটা আপনারা দেখতে পাচ্ছেন বা একটা ডিজাইন, এই ডিজাইনটা কেমন? ভালো? লাস্ট ক্লাসে যেটা দেখছেন, এবার কি তার সাথে কি মানে ওগুলা মিলে লেআউটের সাথে? যেমন হচ্ছে প্রথমে আমরা বলছিলাম একটা হেডার থাকে, সো এটা কিন্তু একটা হেডার ডিভ। তারপর এখানে হচ্ছে একটা ব্যানার থাকতো, এটা হচ্ছে ব্যানার ডিভ। তারপর এখানে হচ্ছে আরেকটা ডিভ থাকতো লম্বা করে, সেটা হচ্ছে সেই ডিভ। এখানে হচ্ছে তিনটা ডিভ আইটেম আছে পাশাপাশি, তার মানে এখানে কয়টা ডিভ হবে? তিনটা ডিভ। তারপর এখানে হচ্ছে একটা হেডিং আছে, তার মানে এটার জন্য একটা ডিভ। আবার প্রত্যেকটা এখানে কয়টা করে? তিনটা করে ডিভ আছে। তো এখানে হচ্ছে তিনটা ডিভ মানে টোটাল এখানে ছয়টা ডিভ। তারপর এখানে একটা কন্টাক্ট আস অপশন আছে এবং সেখানে হচ্ছে কি একটা ডিভ এবং লাস্টে কি আমাদের ফুটার। আমরা কিন্তু এমন ডিজাইনে কিন্তু হচ্ছে লাস্টে লাস্ট ক্লাসে যেটা করলাম সেটা কিন্তু ড্র করে দেখছিলাম, বাট আজকে আমরা কি করব, ওই ড্রয়িংটার আইডিয়াটা মাথায় নিয়েই হচ্ছে আমরা কি করব, আজকে এই সম্পূর্ণ ডিজাইনটাকে হচ্ছে আমরা কি করব, ডিজাইন করা শুরু করব। একটু মিলাই দেখেন তো লাস্ট ক্লাসের সাথে মিলছে কিনা। লাস্ট ক্লাসের সাথে কি মিলে? আচ্ছা সরি গাইস, আমার হচ্ছে নেটটা একটু প্রবলেম করতেছে। আমি রিমুভ হয়ে গেছিলাম সামহাউ।
ওকে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, যেখানে ছিলাম। সো দেখেন, আমরা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমরা দেখলাম এবং এই ডিজাইনটাই হচ্ছে আমরা আজকে কনভার্ট করা শুরু করবো একদম উপর থেকে হচ্ছে পরের পার্টগুলা পুরোটাই। সো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা একটু জুম ইন করে নিচ্ছি এবং জুম আউট করে নিচ্ছি। এ পর্যন্ত ঠিক আছে। সো প্রথমেই দেখেন আমাদের এখানে একটা কি পার্ট আছে, একটা ডিভ কল করতে হবে অবশ্যই। সেটা কি করতে হবে, একটা হচ্ছে হেডার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, করতেছি। আপনারা কি ডিজাইনটা দেখছেন? ওকে, চলেন প্রথমে হচ্ছে আমরা কি করি, ওই ডিজাইনটার আগে আমরা হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি লাস্ট ক্লাসের মতো। সো আজকে হচ্ছে আমরা আরেকটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব ঠিক সেম ওই ফোল্ডারটার মধ্যে, যে হচ্ছে 3 days কোর্স, এবং সেখানে আজকে আরেকটা নতুন প্রজেক্ট ফোল্ডার, যেখানে হচ্ছে আমরা ফোল্ডারের নাম দিব হচ্ছে আমাদের পিএইচডি নামে। পিএইচডির নাম হচ্ছে স্ট্রিক্ট। তো আমরা হচ্ছে স্ট্রিক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এর ভেতরে হচ্ছে আমরা কি করব, যেটা আমাদের লাগে প্রথমেই একটা ইন্ডেক্স পেজ নিতে হয়, অর্থাৎ হচ্ছে index.html। এবং কেন হচ্ছে ইন্ডেক্স সেটাও হচ্ছে আমরা জানি, কালকে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। তারপর হচ্ছে আমাদের একটা সিএসএস ফোল্ডার প্রয়োজন হয়, তাই না? তো আমি একটা সিএসএস ফোল্ডার নিলাম এবং সেইখানে কি করব, একটা style.css নামে আমি ফাইল ক্রিয়েট করব, যেটাতে আমরা কি করি, স্টাইল করি, অর্থাৎ হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে আমাদের হ্যান্ডেল হয় হচ্ছে অ্যাকচুয়ালি এই সিএসএস থেকে, তাই না? তারপর হচ্ছে আমরা ব্যাক করি এবং এখানে এসে আমাদের একটা ইমেজেস একটা ফোল্ডার লাগবে, কারণ এখানে অবশ্যই আমাদের ইমেজ ইউজ করতে হবে। সো আমি ইমেজেস নামে একটা ফোল্ডার আমি তৈরি করে নিলাম। এখন একটা পিএইচডি দেয় কি জন্য, একটা পিএইচডি দেওয়া হয় এই জন্যই যে হচ্ছে যেন আপনি পুরো হুবহু বা ছবিগুলা যা যা ইউজ করা আছে সবই যেন হচ্ছে আপনি ইজিতেই অ্যাক্সেস করতে পারেন। তো আমাদের এখান থেকে দেখেন অনেকগুলো ছবি কিন্তু আছে, যেমন হচ্ছে লোগো আছে এখানে, এখানে একটা ব্যানার ইমেজ আছে। তারপর এগুলো হচ্ছে আইকন, আইকন কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি দেখাবো। এবং এখানেও দেখেন ইমেজ আছে, এবং এইখানেও দেখেন ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ আছে। তো এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আমার আছে। সো ইমেজগুলোকে আমি এখান থেকে কেটে নিতে হবে আমাকে অ্যাকচুয়ালি। সো কাটার একটা সিস্টেম আছে এখানে, যেটাকে আমরা বলি যে হচ্ছে যে ক্রপ করা বা হচ্ছে ট্রিম করা। প্রথমেই আপনি যেটা করবেন, আপনি যদি হচ্ছে এই পিএইচডিটাই হচ্ছে যদি বা ফটোশপটা যদি ইউজ করেন, আপনি এইখানে ক্লিক করবেন প্রথম। এইখানে ক্লিক করার পর উপরের দিকে দেখবেন যে আপনার অটো সিলেক্টটাকে সিলেক্ট করা অবস্থায় আছে কিনা, এবং সাথে এখানে ড্রপ ডাউন থেকে আপনি হচ্ছে লেয়ারটাকে সিলেক্ট করবেন। কারণ হচ্ছে কি, ফটোশপ যারা ডিজাইন করে বা ইউআই যারা ডিজাইন করে তারা হচ্ছে প্রত্যেকটা পার্টকে হচ্ছে এক একটা সিঙ্গেল লেয়ারের মধ্যে হচ্ছে ভাগ করে রাখে। সো আপনি এখান থেকে অটো সিলেক্ট অ্যান্ড হচ্ছে লেয়ার, এই দুটো অপশন দেখবেন যে আপনার চেক করা আছে কিনা, সিলেক্ট করা। এরপর আপনার যেই ছবিটা দরকার সেটার উপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এই যে এখানে হচ্ছে আপনার লেয়ারগুলা একটার পর একটা দেখা যায়, মানে এখানে যতগুলো লেয়ার আছে পুরো লেয়ারটাই হচ্ছে কি আপনার এই পুরো পিএইচডির এক একটা ইন্ডিভিজুয়াল লেয়ার। সো এখানে আপনি যেটা ক্লিক করবেন সেটাই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, যা ক্লিক করবেন তাই হচ্ছে সিলেক্ট হবে, যা ক্লিক করবেন তাই হচ্ছে সেই লেয়ারটাই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। সো আপনার যদি লোগো দরকার হয়, আপনি লোগোর উপরে ক্লিক করলে আপনি দেখবেন যে হচ্ছে লোগো এখানে চলে আসবে। সো এখানে যদি ক্লিক করেন, এই যে পুরো হচ্ছে লোগো নামে হচ্ছে একটা ফোল্ডার এসে তৈরি করে রাখছে, লেয়ার ফোল্ডার। সো এখানে যদি ক্লিক করেন দেখেন আই বাটনে এটা তো ভিজিবল, যদি আনভিজিবল করেন দেখবেন যে এটা নাই। দ্যাট মিন্স এটাই হচ্ছে আপনার ফুল লেয়ারটা। সো আপনি কি করবেন এই ছবিটাকে নেওয়ার জন্য, খুব ভালো করে শোনেন। কিবোর্ড থেকে হচ্ছে অল্টার প্রেস করবেন, তারপর হচ্ছে এই আই বাটনে হচ্ছে প্রেস করবেন। তাহলে কি হবে, শুধুমাত্র স্ট্রিক লেখাটা বা হচ্ছে আমার যে পুরো লোগোটা আছে সেই পুরো লোগোটা হচ্ছে কি ছাড়া বাকি সবকিছু হাইড হয়ে যাবে। আমি আবার ব্যাক করে দেখাচ্ছি আপনাদের। আপনার এই পুরো লোগোটা দরকার, আপনি কি করবেন, এখানে ক্লিক করে এখানে এসে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার এখানে ফোল্ডার করা, লেয়ার করা। তো আমার লোগো কতটুকু, এই যে এখানে চারটা বক্স আছে, চারটা বক্স সহ স্ট্রিক্ট লেখাটা পুরোটাই হচ্ছে আমার লোগো। এবং পুরো লোগোটা কোন ডিপ মানে ফোল্ডার, এই যে এই ফোল্ডারটা। সো জাস্ট কি করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস দেন হচ্ছে আপনি যে লোগো নাম যেখানে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আপনি আই বাটনটাকে প্রেস করবেন, জাস্ট প্রেস। তাহলে দেখবেন কি শুধুমাত্র স্ট্রিক্ট লেখাটাই আছে, বাকি সবকিছু হাইড। এবার কি করবো, এটা তো পুরোটা হচ্ছে আমার পুরো মানে কন্টেন্ট গুলো হাইড হয়ে গেছে, বাট পুরো ওয়েবসাইটের যে মানে হাইট আর উইথ সবই আছে। আমার কি করতে হবে, ইমেজটাকে এবার শুধুমাত্র এইটুকু লাগবে, এত বড় তো লাগবে না। তো কি করব, জাস্ট ইমেজ থেকে হচ্ছে এবার আমি এটাকে ট্রিম করব। তো ইমেজ অপশনে যাবেন, ট্রিমে ক্লিক করলে আপনি এখান থেকে চেক করবেন ট্রান্সপারেন্ট, তারপর হচ্ছে টপ বটম লেফট রাইট, এই চারপাশ থেকে হচ্ছে আপনি ইমেজটাকে এক্সট্রা জায়গাগুলোকে হচ্ছে বা হোয়াইট স্পেস গুলাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছেন। তো এই যে যে হোয়াইট স্পেস আছে এখানে সব হোয়াইট স্পেস হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো জাস্ট ওকে করে দেন, তাহলে দেখবেন একটু সময় নিয়ে সব হোয়াইট স্পেস রিমুভ, আপনার লোগোর যতটুকু ঠিক ততটুকুই হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, ছবিটাকে এবার সেভ করতে হবে। তো সেভ করেন, ফাইল থেকে হচ্ছে আপনি এখানে সেভ ফর ওয়েবে যাবেন এবং সেইখান থেকে হচ্ছে ছবিটাকে এবার আপনি সেভ করে নেবেন আপনার নাম দিয়ে, যে কোনো নামে।
আর অবশ্যই হচ্ছে উপর থেকে হচ্ছে আপনি ড্রপ ডাউন থেকে PNG 24টাকে সিলেক্ট করবেন। দ্যাট মিন্স হচ্ছে পেছনে ট্রান্সপারেন্ট থাকবে, মানে স্বচ্ছ। তো আমরা কি করবো, জাস্ট এটাকে এবার আমি সেভ করি। তো জাস্ট এখানে সেভ, কোন ফোল্ডারে যাবে, এটার ফোল্ডারটা হবে কোনটা, সেটা হচ্ছে কি আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেটা 3 days কোর্স, তারপর হচ্ছে স্ট্রিক্ট ফোল্ডার, তার ভিতরে যে ইমেজেস ফোল্ডার, সেই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি এটাকে নাম দিব হচ্ছে লোগো নামে, যেহেতু যেই নাম সেই নামেই হচ্ছে নেওয়া উচিত। তো জাস্ট লোগো নামে এটাকে সেভ করে নিলাম। সবাই কি বুঝতে পারছেন কিভাবে একটা ইমেজকে হচ্ছে কেটে নিতে হয় পিএইচডি থেকে? যদি ক্লিয়ার না হন আবার এটা দেখেন। যেমন হচ্ছে আমি এই ইমেজটাকে নেব, কি করব, সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে আমি ছবির উপরে মাউস রাখবো এবং হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আপনার ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, এখানে বলাই আছে ইমেজ। তো আপনি জাস্ট এখানে শুধু নর্মালি এই আই বাটনে প্রেস করে দেখতে পারেন যে আপনার ইমেজটাই সিলেক্ট হলো কি না। যদি দেখেন যে না ইমেজটা ঠিকঠাক মতো সিলেক্ট করা গেল বা ইমেজের লেয়ার হচ্ছে এটাই, তো তখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন শুধুই মাত্র ইমেজটুকুই আছে, বাকি সবকিছু হাইড হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, উপরের হোয়াইট স্পেস নিচের হোয়াইট স্পেস এগুলোকে রিমুভ করতে হবে। তো জাস্ট ইমেজে ক্লিক করবেন, সেখান থেকে হচ্ছে জাস্ট সিম্পলি ট্রিম। তারপর এগুলো তো আমার চেক করা থাকবে, টপ বটম লেফট রাইট চারপাশ থেকে আমি হোয়াইট স্পেস বাদ দিব। তো জাস্ট ওকে। তো দেখেন শুধুই মাত্র আমার ইমেজটা আছে, আর কিছু নাই। এবার আমি ইমেজটাকেও সেভ করতে হবে, তো ফাইল থেকে কি করব, সেভ ফর ওয়েব। প্রত্যেকটা ছবিকে হচ্ছে যা যা লাগবে আপনাকে হচ্ছে এভাবে আলাদা আলাদা করে পিএইচডি থেকে কেটে নিতে হয়। সো ইমেজটা যেহেতু একটু মানে বড় সাইজ, তো এটা একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি, চলে আসবে এখনই, চলে আসছে। এবার আমরা হচ্ছে সেভ করি। তো এটার নাম দিব কি, এটা যেহেতু একটা ব্যানার সাইজের ইমেজ, তো আমি এটাকে বলবো হচ্ছে যে ব্যানার। জাস্ট আপনি এখানে নামটা দিয়ে জাস্ট সেভ করে দেন। ওকে, তাহলে দুইটা ছবি আমি এখান থেকে নিয়ে ফেললাম। সবার কি বুঝতে কোনো সমস্যা আছে যে একটা ছবি কিভাবে কাটতে হয় বা একটা পিএইচডি থেকে কিভাবে ছবি নিতে হয়? এখন বলতে ক্লাসের পরে দিই, মানে হচ্ছে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দিই। কোনো সমস্যা আছে পিএইচডি থেকে কিভাবে হচ্ছে নিতে হয়? কার কোনো কোশ্চেন এই পর্যন্ত? রোহান ভাই এখনো বুঝেন নাই? হ্যাঁ, আরেকটা করতেছি, আরেকটা করলে বোঝা যাবে। সো এই যে এখানে আমি এটাকে ট্রিম করে ফেলছি, আপনি এবার পিএইচডি তে ব্যাক করবেন কিভাবে? এই যে এখানে দেখবেন যে হচ্ছে হিস্ট্রি নামে একটা বাটন আছে, ঠিক আছে? হিস্ট্রি বাটনে ক্লিক করলে আপনি যে এটা আমার মেইন পিএইচডি, সো এখানে ক্লিক করলে আমি আবার ব্যাক করতেছি উপরে। সো আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিছি, তাই না? চলেন আমরা হচ্ছে আরেকটা ইমেজ নেই, তাহলে হচ্ছে বুঝতে পারবো। যেমন এখানে 4টা ইমেজ আছে, 6টা ইমেজ আছে, আমি সেখান থেকে একটা ইমেজে নিচ্ছি, ধরেন যে আমি এই ইমেজটাকে নিলাম। তো এটা আমি ক্লিক করব, অবশ্যই ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে আপনি এখানে আপনার লেয়ার সিলেক্ট হয়ে গেছে 31 নাম্বার লেয়ার। তো আপনি এটাকে আই বাটনে প্রেস করে দেখতে পারেন যে আসলে শুধুমাত্র এই ইমেজটাই কিনা এটার জন্য, এই লেয়ারটাকে শুধুমাত্র কি এই ইমেজটাকেই ক্যারি করতেছি কিনা। যদি করে থাকে তাহলে আপনি এবার কি করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, তারপর হচ্ছে আপনি এখানে চোখের উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই ছবিটা ছাড়া বাকি সবকিছু হাইড। ঠিক আছে, শুধুমাত্র এই ছবিটাই দেখা যাবে, বাকি সবকিছু হাইড। কিন্তু তার আশেপাশে প্রচুর পরিমাণে হোয়াইট স্পেস আছে, তো এই প্রচুর হোয়াইট স্পেসটাকে আপনি হচ্ছে খুব ইজিলি কেটে ফেলতে পারেন বা হচ্ছে রিমুভ করতে পারেন। সে তার জন্য আপনাকে যেটা করতে হবে, উপরের মেনু থেকে ইমেজ, তারপর হচ্ছে ট্রিম, তারপর হচ্ছে আপনি ওকে করে দেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে হচ্ছে শুধুমাত্র ইমেজটাই আমি এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এবার আমাকে সিম্পলি জাস্ট এই ইমেজটাকে সেভ করে ফেলতে হবে। তো আপনি ফাইল থেকে যাবেন, সেভ ফর ওয়েব, হুম, এবং এটার একটা আমি নাম দিব, সেভ করে জাস্ট এটা নাম দিচ্ছি আমি আইটেম নাম। ঠিক আছে, আইটেম 1 2 3 4 এইভাবে আপনি নাম দিতে পারেন। তো জাস্ট সেভ করে দেন, সেভ হয়ে গেছে। এবার আপনি আবার পিএইচডি তে ব্যাক করবেন কিভাবে, এই যে হিস্ট্রিতে উপরে গেলে এখানে বাটন আছে, তো এখানে আপনি ক্লিক করেন, তাহলে আপনি আবার পিএইচডি তে ব্যাক করলেন। সবাই কি এবার ক্লিয়ার একটু? হুম, সাদিয়া আপু বুঝতে পারছেন? সালমা আপু এবার কি বুঝতে পারতেছেন? আমি ক্লাসের শেষে ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যেটা দেখালাম এটুকু বুঝছেন কিনা সেটা আমাকে একটু কনফার্ম করেন। জি বুঝতে পারছি রিপন ভাই। ওকে, সালমা আপু এবার কি ক্লিয়ার? ওকে, সো এখান থেকে আমি একটা ইমেজে নিচ্ছি, বাকিগুলো আপনারা নিতে পারবেন একবার বুঝে গেলে। তো সাপোজ এবার পিছনের যে ইমেজটা আছে সেটাও আমি নিব। তো আমি ছবির উপরে ক্লিক করি, তারপর হচ্ছে যেখানে দেখবেন যে এটা শুধুমাত্র কালার,
বাট আমি নিব কি কালার সহ পুরো ব্যাকগ্রাউন্ডটা। সো এই যে এখানে বিজি নামে হচ্ছে এখানে বলা আছে, সো বিজিটাকে যদি আপনি একটু চোখের মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটাই হাইড হয়ে যাচ্ছে। সো কি করব আমি অল্টার প্রেস করে হচ্ছে বিজিতে ক্লিক করব, তাহলে হচ্ছে শুধুমাত্র বিজিটা ছাড়া বাকি সবকিছু আমার হাইড হয়ে গেল। এবার কি করব হোয়াইট স্পেস গুলো রিমুভ করার পালা। তো ইমেজ থেকে হচ্ছে ট্রিম, তারপর হচ্ছে ওকে। ঠিক আছে, ইমেজটা আমি পেয়ে গেলাম। জাস্ট এটাকে আমি সেভ করব, সেভ ফর ওয়েব, এবং এখান থেকে হচ্ছে পিএনজি, তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দেবো। সো এটা একটু লোড হয়ে আসুক। চলে আসছে, জাস্ট সেভ করি। এটার নাম দিতে পারি কি আমি কন্টাক্ট বিজি, মানে হচ্ছে ফর্মের নিচে তো, তো এটাকে আমি কন্টাক্ট বিজি নামে হচ্ছে এটাকে সেভ করে নিলাম। ওকে, ডান। আমাদের কাজ কিন্তু শেষ। মানে এখান থেকে ছবিগুলো কেটে নিলাম, এবং যখনই আপনি কোনো পিএইচডি টু এইচটিএমএল এর কাজ করবেন অবশ্যই হচ্ছে পিএইচডি তে যে ইমেজগুলো আছে আপনি হচ্ছে সেই ইমেজগুলো ইউজ করলে আপনার হুবহু ডিজাইন আপনি পাবেন। এই ইমেজগুলো কিন্তু আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, খুঁজে নাও পেতে পারেন। ওকে, সবার এই পর্যন্ত ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? সবাই একটু রেসপন্স করবেন সাথে সাথে। ওকে, চলেন এবার হচ্ছে আমরা ডিজাইনে হচ্ছে স্টার্ট করি। তো ডিজাইন আমরা কি করব? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে হচ্ছে প্রত্যেকটা মানে ব্লকের জন্য হচ্ছে একটা করে ডিভ কল করতে হয়, তাই না? তো এটা পুরোটা একটা কি ব্লক, এটা হচ্ছে কি আমার হেডার ব্লক, তাই তো? কিন্তু হেডার ব্লকের মধ্যে দেখেন তার কন্টেন্ট গুলো শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত। আমরা এগুলো নিয়ে কাজ করব। সো দেখেন এখানে আমার পুরো হেডার ব্লকটা কত, দুই পাশে হচ্ছে মোটামুটি ভালো লেভেলের স্পেস দেয়া, এবং সে কি মাঝখানে শো করা, তার ভিতরে হচ্ছে কন্টেন্ট গুলো দুইটা পাশাপাশি আছে, সেটা আমরা করবো একটু পরেই। তো প্রথমে আমরা হেডারটাকে নিয়ে আসি, একটা হেডার ট্যাগ হচ্ছে আমরা কল করব, তারপর হচ্ছে আমরা এটাকে দুই পাশে হোয়াইট স্পেস দিয়ে আমরা হচ্ছে এটাকে মাঝামাঝি নিয়ে আসতে হয় কিভাবে সেটা একটু শিখে ফেলি। সো আমরা ফাইল থেকে হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে আগে একটু ওপেন করে নিই এখানটাতে। হ্যাঁ, এই যে স্ট্রিক্ট নামের ফোল্ডারটা সেটাকে হচ্ছে আমি এখানে সিলেক্ট করি। এরপর আমরা ইন্ডেক্সের মধ্যে হচ্ছে কাজ করা শুরু করব। সো index.html ক্লিক করলাম, কিছুই থাকবে না, ফাঁকা থাকে প্রথমে। কি করতে হয় এখানে, আপনি যদি যে HTML5 শর্টকাট ইউজ করেন তাহলে হচ্ছে দেখবেন যে এখানে চলে আসছে HTML, এই যে 5 লিখে দেখবেন যে হচ্ছে অনেক কিছু চলে আসে। এই মেটা ট্যাগগুলোর আলাদা একটা একটা কাজ আছে, ঠিক আছে? তো এখন এটা প্রয়োজন নেই, আপনি টাইটেলটাকে বলে দেন হচ্ছে স্ট্রিক্ট, ঠিক আছে? কারণ আমাদের পিএইচডি হচ্ছে স্ট্রিক্ট। তারপর হচ্ছে আপনি ওই ছবি বসায় দিতে পারেন একটা ফেভিকন যেটাকে আমরা বলি। তো কি করব, লিংক করব এবং এখানে বলবো হচ্ছে আইকন, তারপর এইচডিএফ থেকে হচ্ছে তার ডিরেক্টরিটা বলতে হয়। সো ইমেজেস স্ল্যাশ আমি হচ্ছে লোগো ডট পিএনজি দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, জাস্ট গো লাইভে একটু চেক করে দেখতে পারি আমার টাইটেল আর হচ্ছে কি লোগোটা আসছে কিনা। দেখেন ওই যে দেখেন স্ট্রিক্ট পিএইচডি লোগোটা চেপে গেছে, এটা আরেকটু ছোট হলে দেখতে ভালো লাগতো। কিন্তু আমার লেখা কিন্তু ঠিকই আছে, স্ট্রিক্টও চলে আসছে এবং হচ্ছে সাথে ফেভিকনটফ বা ফ্যাব আইকন যাই বলেন না কেন সেটাও চলে আসছে। আমরা কি করব, তারপর এখানে একটা লিংক করব, যেটা হচ্ছে আমাদের সিএসএস ফাইলটাকে আমরা লিংক করতে যাচ্ছি। তো style.css টাকে লিংক করলাম। এবার আসেন হচ্ছে আমাদের এইখানকার কাজ, বডি কন্টেন্টে। বডি কন্টেন্টে প্রথমেই আমাকে একটা ডিপ কল করতে হবে, যেটার ক্লাস নেম দিব আমরা হেডার, এবং কি করব সেটাকে দুই পাশে আমরা এরকম স্পেস দিব। সেটা কিভাবে দিতে হয় চলেন আমরা একটু দেখি। তো প্রথমেই আমি এখানে একটা ডিপ কল করব এবং তার একটা ক্লাস নেম দিব ভেতরে, যেটা নাম দিচ্ছি হচ্ছে আমি সাপোজ হেডার নামে। ওকে, তো কি করবো এবার, হেডারটাকে আমি সিএসএস এ কল করি। তো সিএসএস এবং অলওয়েজ যেটা করবেন আপনি স্টার্ট দিয়ে বলবেন যে হচ্ছে প্রথমেই প্রথম লাইনের বডি হবে হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0। কারণ কি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে H1 ট্যাগ বা হচ্ছে অন্যান্য ট্যাগের জন্য কি হয়, তাদের ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থেকে যায়, ঠিক আছে? এবং তার জন্য আমাদের ডিজাইনটা একটু স্পেস নিয়ে নেয়। দ্যাটস ওয়াই আচ্ছা আমরা কি করি, স্টার মানে হচ্ছে অল। সো আমরা বলবো যে হচ্ছে অল ট্যাগের মার্জিন এবং হচ্ছে প্যাডিং 0। মার্জিন প্যাডিং কি সেটা একটু পরে আরো বলবো, জাস্ট নামগুলো শুনে রাখেন আপাতত। তো আমি হেডারটাকে কল করলাম। সো হেডারটা কেমন দেখেন, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আপাতত রেড, এবং তার একটা হাইটও দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, জাস্ট দিলাম হচ্ছে সাপোজ 100 পিক্সেল। আমরা এবার কি দেখবো, জাস্ট হচ্ছে আমাদের একটা হেডার তৈরি হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের হেডার। বাট আমাদের হেডারটা কিন্তু দুই পাশে কিন্তু একটা জায়গা লাগবে, ঠিক আছে? স্পেস দিতে হবে, মানে হচ্ছে যেটা বাইরে থেকে জায়গাটা খালি থাকবে। আমরা বাইরে থেকে যখন জায়গা খালি রাখি সেটাকে বলা হয় হচ্ছে মার্জিন। যেমন হচ্ছে আপনি খাতায় যখন আপনি লিখেন বা এক্সাম হলে যখন লিখতেন বা আপনি নিজেই যখন নোট করেন তখন কি করেন, আপনি উপরের সাইডে আর হচ্ছে লেফট সাইডে একটু জায়গা কিন্তু ফাঁকা রাখেন, তাই না? যেন হচ্ছে আপনার লেখাটা ওর বাইরে না যায়, মানে ওই জায়গাগুলো যেন ফাঁকা থাকে, যেন পরবর্তী বা সুন্দর দেখানোর জন্য কিন্তু আমরা বাইরে থেকে জায়গাটাকে রেখে দিই।
সেই বাইরে থেকে যখন জায়গা রাখতে হয় সেটাকে বলতে হয় কি মার্জিন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই পাশে একটু মার্জিন দিব, এই পাশে একটু মার্জিন দেবো, মানে মার্জিন লেফটে দিব আবার মার্জিন আমরা রাইটেও দিব। কিন্তু তার আগে আমার একটু চিন্তা করে দেখেন তো, এখানে এই যে হেডারটাকে আমি সিলেক্ট করে রাখছি, এটা যদি পুরোটা 100% হয় তাহলে আমি এই পুরো হেডারের উইথ কত নিতে পারি একটু বলেন তো আমাকে। আমার হেডার কিন্তু এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করা যতটুকু দেখা যাচ্ছে, এইটুকু যদি পুরোটা 100% হয় তাহলে হচ্ছে এইটুকু আমার কতটুকু 80% ধরতে পারি সাপোজ, বা আমি ধরি যে ধর 90%ই ধরলাম। ঠিক আছে, তো আমি কি করব, এই হেডারের একটা উইথ দিয়ে দিব, কারণ এটা কিন্তু আমার মানে পুরোটা নাই, 100% না, এটার কিন্তু অল্প একটু জায়গা, মানে হচ্ছে একটা উইথ আছে, এই যে 90% দিলাম। এবার এই যে বাকি 10% খালি জায়গা, এটা কি মার্জিন। সো আমরা কি করব, এই মার্জিনটাকে ভাগ করে দেব, 10% জায়গা তো মার্জিন দিব হচ্ছে, বলবো যে 5% লেফট থেকে নেক। ঠিক আছে, আর অটোমেটিকলি তো 5% রাইটে পেয়েই যায়, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 10% পুরোটাই হচ্ছে কি রাইট সাইডে আছে। সো আপনি এখান থেকে 5% লেফটে দিয়ে দেন, কি বলবেন, জাস্ট হচ্ছে মার্জিন লেফট। সো মার্জিন লেফট বলেন এখান থেকে 5%, তাহলে কি হবে দেখবেন এই পুরো জায়গাটা হচ্ছে দুই পাশ থেকে সমান স্পেস নিয়ে হচ্ছে আপনার পুরো হেডারটা কি চলে আসলো, মাঝখানে চলে আসলো। সবাই কি ক্লিয়ার? আমার তো হেডারটা পুরোটা 100% উইথ না, তার একটা উইথ দিলাম, বাকি কিছু জায়গা ফাঁকা ছিল, সেটা হচ্ছে কি মার্জিন হিসেবে নেয় অটোমেটিক। তো সেই মার্জিনটাকে আমি কি করলাম, লেফটে হচ্ছে অল্প একটু ভাগ করে দিয়ে দিলাম। এতে করে কি হচ্ছে, আমার এখানেও সমান স্পেস পাচ্ছে, এখানে আমার সমান স্পেস, এক্স্যাক্টলি লুক লাইক এরকম। যদি এখানে একটু বেশি দেখা যাচ্ছে, আমরা ধরে নিলাম, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? হুম, সবাই ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে এবার কি করব, ভেতরে আমরা হচ্ছে লোগো নিয়ে আসবো, কিন্তু এখন লোগোটাও কিন্তু একটা আলাদা একটা ডিপ, তাই না? এটাও হচ্ছে আলাদা একটা লোগো ডিপ, এবং এটাও হচ্ছে আলাদা একটা মেনু ডিপ, তাই না? কিন্তু আবার দুইটা পাশাপাশি আছে, মাঝখানে আবার জায়গাও আছে। তো এই ধরনের কাজ কিভাবে করতে হয়, তো প্রথমে আমরা HTML এ যাই, লোগোর জন্য একটা ডিভ কল করব, যেহেতু হচ্ছে এটা আলাদা একটা জিনিস এবং লেফট সাইডে আছে। সো এখানে ডিভ কল করেন এবং হচ্ছে এখানে ক্লাস নেম দেন, বলেন যে হচ্ছে লোগো, এবং এই লোগো ডিভের মধ্যে হচ্ছে আপনি লোগোটাকে কল করেন img, তারপর হচ্ছে ইমেজেস স্ল্যাশ হচ্ছে লোগো ডট png। এরপর এই ডিভের ভিতরে মানে হেডারের মধ্যে আমাকে আরেকটা ডিভ লাগবে মেনুর জন্য। সো আপনি এখানে হচ্ছে ওই ডিভ থেকে বের হয়ে যান এবং সেখানে হচ্ছে আরেকটা ক্লাস নেম কল করেন, বলেন যে হচ্ছে যে মেনু। হুম, এবং মেনুটাকে ডিজাইন করতে হয় কিভাবে সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। মেনু ডিজাইন করার জন্য বা হচ্ছে এই টাইপের হচ্ছে আপনাকে যখন কাজ করতে হবে লিস্টিং, অর্থাৎ হচ্ছে এখানে দেখেন এগুলো কিন্তু সিরিয়াল এবং লিস্ট করা অ্যাকচুয়ালি বলতে গেলে, তো এইগুলাকে হচ্ছে লিস্ট দিয়ে করতে হয়। এবং লিস্ট করার জন্য আমাদের HTML এর ট্যাগ আছে ইউএল নামে, ওএল নামে। আমি একটু বলি, দুই ধরনের লিস্ট হয়, ইউএল আর হচ্ছে ওএল। দুইটাই সেম, কোনো ডিফারেন্সই নাই তেমন একটা, জাস্ট ডিফারেন্স হচ্ছে এইটুকুই যে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এটাকে পুরোটাকে বলা হয় হচ্ছে ইউএল, আর যখন ওএল বলা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। তো ডিফারেন্স হচ্ছে আনঅর্ডার মানে হচ্ছে আপনার লিস্টগুলো শুরু হবে কি দিয়ে, হয়তোবা ডট দিয়ে শুরু হবে, নয়তোবা হচ্ছে ধরেন যে এরকম শুরু হতে পারে, বা হচ্ছে যে কোনো ধরনের সিম্বল দিয়ে শুরু হতে পারে, বা কখনোই হচ্ছে মেনশন করা যাবে না, বা হচ্ছে 1 2 3 4 এভাবে থাকবে না, বা ABCD এভাবেও থাকবে না, বা ক খ গ ঘ এভাবেও থাকবে না, বা রোমান সংখ্যার 1 2 3 4 দিয়েও থাকবে না, বা যে কোনো ভাষারই 1 2 3 4 বা ইন্ডিকেটর অ্যাকচুয়ালি ওইগুলো থাকবে না। তো ওই ধরনের লিস্ট যখন আপনার ইউজ করতে হয় তখন বলতে হয় কি আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট হচ্ছে আপনি এখান থেকে লিস্টগুলো হবে হচ্ছে এরকম 1 2 3 4 নাম্বারও হতে পারে, আবার হচ্ছে XYZ ও হতে পারে। ঠিক আছে, XYZ এরকম দিয়েও হতে পারে, আবার হচ্ছে ABCD এরকম দিয়েও কিন্তু আমরা লিস্ট করি অনেক সময়। তো ওরকম টাইপও হতে পারে। তো দুই ধরনের লিস্ট হচ্ছে তৈরি করা যায়, তবে হচ্ছে একটাই ইউজ করলেই হয়ে যায়, আমাদের অত কিছু লাগে না। আমরা হচ্ছে যেটা করবো, একটা আনঅর্ডার ইউজ করবো, মানে হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট। তার ভিতরে হচ্ছে লিস্টের আইটেম গুলাকে কল করতে হয়। লিস্টের আইটেম কোনগুলা, আইটেম হচ্ছে যেগুলা হোম একটা আইটেম, অ্যাবাউট একটা আইটেম, গ্যালারি একটা আইটেম, আর হচ্ছে কি কন্টাক্ট আরেকটা আইটেম। ঠিক আছে, তো হোম একটা আইটেম, অ্যাবাউট একটা আইটেম, গ্যালারি একটা আইটেম, এবং হচ্ছে কন্টাক্ট আরেকটা আইটেম। সো এগুলো হচ্ছে কি সব এক একটা LI। তো জাস্ট আপনি এখানে কি কল করবেন, LI। প্রথমটা হবে হচ্ছে হোম, তারপরে হচ্ছে আরেকটা LI কল করতে হবে, যেটা হচ্ছে যে কন্টাক্ট,
তারপর আরেকটা হচ্ছে এলআই হবে হচ্ছে ধরেন কি লেখা ছিল অ্যাবাউট আস গ্যালারি। আচ্ছা এখানে আমি বলি যে হচ্ছে গ্যালারি, তারপর আরেকটা এলআই কল করতেছি যেটা হচ্ছে কি অ্যাবাউট আস। তো চারটা লিস্ট হচ্ছে আমি তৈরি করে নিলাম। অবশ্যই লিস্ট এলআই তৈরি করার আগে আপনাকে কি করতে হবে, ইউএল কল করতে হবে, তারপরে এলআই আনতে হবে। তাছাড়া কিন্তু ইউএল এলআই বা হচ্ছে আপনার লিস্ট হবে না। আপনি যদি এবার একটু প্রিভিউতে যান তাহলে দেখবেন এখানে স্ট্রিক্ট চলে আসছে, এখানে হচ্ছে হোমও চলে আসছে, কিন্তু ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের ওরকম হয় নাই যেমনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা আমরা করব। আর হচ্ছে এই যে এখানে যেটা আমরা মানে রিমুভ করছি বা হচ্ছে রেড কালার দেয়া, এরগুলো আমরা পরবর্তীতে ঠিক করে ফেলবো, ডিলিট করে দিলে হয়ে যাবে। তবে এই যে দেখেন একটা সমস্যা, আমি এখানে কাজ করতেছি, আবার আমি সিএসএস এখানে চেক করতেছি, আমি হচ্ছে এখানে এসে আবার এটাকে দেখতেছি, তার মানে তিনটা জায়গায় হচ্ছে আমাকে এট এ টাইম হ্যান্ডেল করা লাগতেছে। এই কাজটাকে একটু ইজি করা যায় জানেন কিভাবে? আপনি যেই সিএসএস গুলো লিখছেন বা হচ্ছে যে ক্লাসগুলোকে কল করছেন সবগুলাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে আগে ভাগেই সিএসএস ফাইলে হচ্ছে কল করে রাখতে হবে। যেমন হচ্ছে হেডারকে কল সিএসএস করা প্রয়োজন, আমি হেডারকে কল করছি, তারপর হেডারের ভিতর আমার লোগোকে সিএসএস করা প্রয়োজন, তার মানে কি লোগো ক্লাসটাকে হচ্ছে আপনি এখানে কল করে রাখেন, মানে যতগুলা ক্লাস নেম থাকবে সবগুলোকে আপনি এখানে কল করে নেবেন। এরপর লোগোর ভিতরে কি আছে, আইএমজি মানে ইমেজটা আছে শুধুমাত্র। তো আপনি কি করতে পারেন, এইটার আন্ডারে একে হচ্ছে নেস্টেড করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার ওয়েবসাইটে তো হচ্ছে অনেক ইমেজ থাকবে তাই না? তো সবগুলা ইমেজ যদি হয় এবং একটা ইমেজ ট্যাগকে যদি আপনি সিএসএস করেন বাকি সব ইমেজ ট্যাগে কিন্তু সেম সিএসএসটা পেয়ে যায়। এইটা থেকে উদ্ধার হওয়ার জন্য বা হচ্ছে এই ধরনের প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম কি এরকম হচ্ছে ক্লাস কল করা। বাট এটার থেকে হচ্ছে আরেকটু ভালো করে করা যায় কি জানেন, নেস্টেড করে করা। যেমন হচ্ছে একটা উদাহরণ দিছিলাম যে একই ক্লাসে হচ্ছে আপনারা যদি হচ্ছে একই নামে ৩-৪ জন থাকেন সবারই কি একটা করে নিকনেম দিতে হয়, এটা হচ্ছে সবাইকে চিনার একটা ওয়ে। বাট আরেকটা ওয়ে কিন্তু আছে, সেটা হচ্ছে কি তাদের প্যারেন্টের নাম ধরে। সাপোজ আপনি চিন্তা করেন আপনি ক্লাসে আছেন এবং স্কুলে হচ্ছে আপনাকে প্যারেন্ট মিটিং হচ্ছে, তো আপনার প্যারেন্ট সেখানে আসছে, সেখানে তো আপনাকে আর কেউ নিকনেম ধরে ডাকবে না তাই না, সেখানে ডাকবে কি ধরে যে হচ্ছে প্যারেন্টের নাম অনুযায়ী। ঠিক আছে, যেমন হচ্ছে আব্দুর রহিমের ছেলে হচ্ছে আব্দুল করিম, আপনি আমার সামনে আসেন। তো এভাবে কিন্তু হচ্ছে প্যারেন্টের নাম ধরে যখন ডাকবে তখনও কিন্তু তাকে আমি আইডেন্টিফাই করতে পারি ইন্ডিভিজুয়ালি। সো আমরা হচ্ছে সেটাই করব। ইমেজ তো আমাদের ওয়েবসাইটে অনেক হবে, বাট সব ইমেজের মধ্যে তো আমি ক্লাস কল করতে পারবো না, যদিও করা যায় কিন্তু করলে সেটা ভালো হয় না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে প্যারেন্টকে ধরে হচ্ছে চাইল্ডকে কল করা লাগে এবং সেটাকে আমরা বলি হচ্ছে যে নেস্টেড কল করা। ঠিক আছে, অর্থাৎ আমার প্যারেন্ট হচ্ছে লোগো, লোগোর ভিতরে যে চাইল্ড আছে সেই চাইল্ডটাকে আমি সরাসরি কল করতে পারি উইদাউট ক্লাস নেম। ঠিক আছে, আমি লোগো এবং একটু স্পেস দিয়ে আমি বলবো হচ্ছে আইএমজি, এটার মানে হচ্ছে লোগোর ভিতরে যে ইমেজটা আছে শুধুমাত্র সেই ইমেজটা। এখন আপনি ওয়েবসাইটের মধ্যে হাজারো ইমেজ ইউজ করেন, কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে কি আপনি তাকে প্যারেন্ট দিয়ে কি করছেন, তাকে আলাদা করে ফেলছেন, যে যেই লোগো ডিপের মধ্যে যেই ইমেজ ট্যাগটা আছে শুধুমাত্র সেই ইমেজটাকেই হচ্ছে আমি সিএসএস করতেছি। ঠিক সেম ভাবে হচ্ছে আপনি এখানে মেনুটাকে কল করেন, কারণ এগুলোকে আমাকে অ্যাকচুয়ালি সিএসএস করতেই হবে। তো আমি এগুলাকে একেবারে আগে আগে কল করে ফেলবেন, তাহলে হচ্ছে আপনার জন্য ইজি হবে একটা জিনিস বুঝতে। এবার দেখেন ইউএলএলআই, এইখানে প্রত্যেকটার জন্য না ক্লাস নেম এত বেশি ইউজ করার প্রয়োজন নেই, আপনি প্যারেন্টকে ধরেই হচ্ছে তার চাইল্ড হিসেবে হচ্ছে আপনি কল করতে পারেন। মেনুর চাইল্ডকে ইউএল, সো আপনি কি করবেন, মেনুকে নেস্টেড করে হচ্ছে ইউএল কে কল করবেন। এটার একটা মজার জিনিস হচ্ছে এখন দেখাবো। সো ইউএল, তারপর ইউএল এর চাইল্ডকে এলআই, তাহলে কি করব আমরা, এই মেনু হচ্ছে তাদের মেইন প্যারেন্ট, তারপর হচ্ছে ইউএল, তারপর হচ্ছে আমাদের এলআই, তাই না? তো সবগুলোকে আমি এখানে কল করে ফেললাম। আর কোনো ক্লাস বাকি গেছে বা কোনো আইটেম বাকি গেছে? বাকি নেই। আর একটা এলআই কে কল করলেই হবে, কারণ হচ্ছে কি বাকি সব এলআই তে আমার একই রকম স্টাইল কিন্তু প্রয়োজন হয়। সো এবার আমি একটু আপনাদেরকে নতুন আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, মানে হচ্ছে আপনার যে প্রজেক্ট সেখানে এসে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে হচ্ছে এখানে একটা ইন্সপেক্ট নামে একটা অপশন আছে নিচের দিকে, সেই ইন্সপেক্ট অপশনে হচ্ছে আপনি ক্লিক করবেন। এই যে আমরা যখন ওয়েব ডিজাইন করি, ইন্সপেক্ট ছাড়া অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করা সম্ভবই না। সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং হচ্ছে অনেক জটিল একটা বিষয় হয়ে দাঁড়াবে তখন। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কাজগুলোকে ইজি করার জন্য আমরা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করি। আপনারা যখন ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করবেন বা নতুন করে ওপেন করবেন, সবার আপনাদের কেমন থাকবে জানেন, এই যেরকম আমি এটাকে কেটে দিই। আপনারা যখন হচ্ছে ওপেন করবেন রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, তাহলে দেখবেন যে আপনাদের হচ্ছে এরকম অবস্থায় আছে। আমি এরকমই রাখতেছি আপাতত। এইখানে হচ্ছে আপনাদের HTML কোডগুলো সব দেখতে পারবেন একটা একটা করে। এই যে বডি আছে, এখানে এক্সপেন্ড করলে হচ্ছে বডির ভিতর আপনি যে হেডার ট্যাগটা কল করছেন সেই হেডার ট্যাগ দেখা যাচ্ছে।
তারপরে যে লোগো ডিভ, তারপর হচ্ছে মেনু ডিভ, মেনুর মধ্যে ইউএলএলআই গুলো কল করছেন, সেগুলো হচ্ছে আপনি পর্যায়ক্রমে সবগুলোকে হচ্ছে কি করতে পারবেন, এখানে দেখতে পারবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যেটাকে সিলেক্ট করবেন সেটারই হচ্ছে সিএসএস ক্লাস এখানে আছে, এবং কত নাম্বার লাইনে লেখা আছে সেটাও বলা। 11 নম্বর লাইনে আপনি এখানে চেক করেন, 11 নম্বর লাইনে কি লেখা, লোগো। এখানেও চেক করেন, দেখেন লাইনগুলো সে পর্যন্ত হচ্ছে সে রিড করে রাখতেছে। অ্যাকচুয়ালি এটার মজাটা কি সেটা হচ্ছে এখন বলি। আপনার এই হেডারটা আছে, হেডারের মধ্যে হচ্ছে দুইটা ডিভ, একটা হচ্ছে লোগো ডিভ আর একটা হচ্ছে কি আমার মেনু ডিভ। তো এখানে যদি একটু তাকান, এই লোগো ডিভের উইথ কতটুকু হবে একটু বলেন তো। এটা যদি আমার পুরোটা 100% ধরেন এবার, তাহলে হচ্ছে আমার লোগো কতটুকু উইথ পাবে আর হচ্ছে আমার মেনু কতটুকু উইথ পাবে। আমি বলতে পারি এখানে 20% লোগোর জন্য আর এটার জন্য বলতে পারি যে হচ্ছে 50%। তাহলে মাঝখানে আমি 30% জায়গা হচ্ছে কি করব, গ্যাপ দিতে পারবো, তাই না? সো এটার জন্য একটা উইথ দিতে হবে লোগোর জন্য, আর এটার জন্য আপনাকে একটা উইথ দিতে হবে মেনুর জন্য। সো এমন এক ভাবে মেনুটা আমরা উইথ গুলো দিব যেন হচ্ছে মাঝখানে আমার কিছু জায়গা ফাঁকা থাকে। তো আমি বলতেছি লোগোর জন্য উইথ হবে 20% আর মেনুর জন্য উইথ হবে হচ্ছে 50%, তাহলে হবে 70%, মাঝখানে এখানে জায়গা থাকবে হচ্ছে কত, 30%। তাহলে কত হচ্ছে 20, 30, 50 আর হচ্ছে 50, 100% আমার পুরোটাই কভার হবে নাকি? ইয়েস। সো এটাকে আমি খুব ইজিতে করার জন্য কি করব, লোগোতে ক্লিক করব। আমি লোগোতে ক্লিক করলে, এখানে লোগোতে ক্লিক করলে আমি দেখবো যে এখানে আমার লোগো সিলেক্ট এবং সিএসএস। আপনি এখানে ডিরেক্ট সিএসএস করতে পারবেন এবং এখানে আউটপুট দেখতে পারবেন। ধরেন লোগোর জন্য আপনি উইথ দেন হচ্ছে 20%। হুম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন বোঝার জন্য বা দেখার জন্য, জাস্ট বলেন যে হচ্ছে ব্ল্যাক। এই যে দেখেন আপনার লোগোর উইথ কতটুকু, এই পর্যন্ত। ঠিক আছে, ওকে, এটা আমি দিচ্ছি না, সাপোজ হচ্ছে শুধু তার উইথটাই দিচ্ছি। তারপর মেনু, মেনুতে আমরা তার উইথ দিব কত বলছিলাম, 50%। তো জাস্ট এখানে বলেন 50%। এটা কিন্তু অলরেডি 50% চলে আসছে। একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন 50% উইথ মেনুর জন্য। বাট কথা হচ্ছে দুইটা কিন্তু এবার পাশাপাশি নেই, পাশাপাশি নিতে হলে কি করতে হয় আমাদের, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম কি, প্লট, প্লট রাইট করতে হয়। আজকে সেটা করবো না, আজকে নতুন আরেকটা অ্যাডভান্স জিনিস শেখাবো যেটা হচ্ছে ফ্লেক্স বক্স। অর্থাৎ হচ্ছে আপনি দুইটা আইটেমকে পাশাপাশি নিতে চান, তাই তো? তার মানে কি করতে হবে, আপনি যখন ওই তাদের প্যারেন্টে একটা কল করবেন হেডার, এবং সেখানে এসে বলবেন কি ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স করার পর সাথে সাথে দেখেন হচ্ছে তারা মাঝামাঝি জায়গায় চলে আসছে, মানে হচ্ছে পাশাপাশি চলে আসছে। এবার তাদের মধ্যে স্পেসও আপনি দিতে পারবেন। সেটার জন্য আপনি এখানে কল করতে পারেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, তারপর হচ্ছে বিটুইন, তারপর হচ্ছে ইভেনলি। আপনি হচ্ছে এগুলো এখানে কল করতে পারেন। ঠিক আছে, স্পেস বিটুইন মানে হচ্ছে কি, স্পেস অ্যারাউন্ড মানে কি, স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে আপনার দুই পাশ থেকে হচ্ছে সমান করে জায়গা ছাড়বে। স্পেস বিটুইন মানে হচ্ছে দুইটা দুই পাশে শো করবে। দেখেন মেনুটার ব্লু এরিয়া যতটুকু, এটা হচ্ছে আমার মেনুর উইথ। তারপর রেড, এখানে যেটা লোগোতে হোভার করলে দেখেন লোগোর জন্য হচ্ছে এইটুকু এরিয়া আর এইটুকু এরিয়া, মাঝখানে জায়গাটুকু ফাঁকা, এগুলো সিলেক্ট হচ্ছে না, এগুলো কি আমার ওই 30% উইথ। তো স্পেস বিটুইন মানে হচ্ছে কি, যে দুইটা দুই পাশে ভাগ হয়ে যাওয়া। আর স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে দুইটার দুই পাশে হচ্ছে সমান করে জায়গা ছাড়বে। আর ইভেনলি হচ্ছে চারপাশ থেকে হচ্ছে সমান জায়গা ছাড়ে। তো এগুলো একটু অ্যাডভান্স, তবে আপনারা জাস্ট আমাকে ফলো করেন তাহলেই হবে, কারণ এত ডিটেল গেলে আপনাদেরও বুঝতে সমস্যা হবে। জাস্ট আমি করতেছি, আপনারা জাস্ট এটাকে বাসায় একটু প্র্যাকটিস করে দেখেন আপনার হয় কিনা। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে হেডার ডেভ মানে হচ্ছে তাদের প্যারেন্ট লোগো আর মেনুকে পাশাপাশি রাখতে চাই। সো তাদের প্যারেন্টে এসে বলবো আমি হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স, আর বলবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, জাস্ট লিখবেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এবার আসেন হচ্ছে আমাদের এই মেনুটাকে কাজ করতে হবে। সো মেনুতে যাই, এই হচ্ছে মেনু। এর ভেতর এক্সপ্যান্ড করলে দেখেন এখানে ইউএল আছে, এবং ইউএল এর মধ্যে যেহেতু একটা আনঅর্ডার লিস্ট, ওর কিন্তু একটা ডট 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 করে দেওয়া, কারণ কি এখানে নাম্বার আসবে না, লিস্টের মধ্যে আসবে কি ডট, আনঅর্ডার। তো এই লিস্টটাকে তো আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি। সো আমরা কি করব, ইউএল কে বলবো হচ্ছে যে লিস্ট স্টাইল, আপনি এখান থেকে বলেন যে হচ্ছে যে নান, তাহলে কি হবে, নান বললে লিস্টের স্টাইলটা চলে যাবে। এরপর ঠিক সেম ভাবে যেমন হচ্ছে ইউএলএলআই গুলো পাশাপাশি থাকবে, তাহলে কি করতে পারি, আমরা একটু আগে শিখছি যে পাশাপাশি আইটেমগুলোকে শুধু ফ্লট দিয়ে নেওয়া যায় না, ডিসপ্লে ফ্লেক্স করেও নেওয়া যায়। সো আমি এলআই গুলোকে পাশাপাশি নিব, তার মানে আমার তার প্যারেন্ট কে ইউএল, ইউএল কেই আমি বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। হুম, তো ডিসপ্লে ফ্লেক্স করলে দেখেন সবগুলা পাশাপাশি চলে গেছে। এবার তাদের মধ্যে গ্যাপ দিতে চাইলে আপনি বলতে পারেন যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস, এই যে দেখেন অ্যারাউন্ড, তারপর হচ্ছে বিটুইন, ইভেনলি, সবই হচ্ছে কি দেয়া যায়। তো আমি এখানে হচ্ছে স্পেস বিটুইনই কল করব। ঠিক আছে, তারপর কি করব, এইটুকুলার কালার চেঞ্জ করতে হবে। সো এলআই কি সিলেক্ট করেন, কারণ টেক্সট গুলো আছে এলআই এর মধ্যে, সো এলআই কি আপনাকে কালার দিতে হবে। সো এখানে আমি কালার টালার দেওয়ার আগে, যেমন লেখাগুলো আছে সবগুলা স্মল লেটারে, আপনি এগুলাকে বড় করতে পারেন সিএসএস করে। তো জাস্ট বলেন যে হচ্ছে যে
তার জন্য সিএসএস করতে হয় টেক্সট ট্রান্সফর্ম। আপনি বলতে পারেন ক্যাপিটালাইজ, দেখেন সবগুলোর প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে গেছে। আপনি বলতে পারেন লোয়ার কেস, তাহলে দেখবেন যে সবগুলো লোয়ার কেসের হয়ে গেছে। আপনি যদি বলেন আপার কেস, দেখবেন সবগুলা ক্যাপিটাল মানে আপার কেস হয়ে গেছে প্রত্যেকটা টেক্সট। এগুলো কিন্তু সিএসএস দিয়েই করতেছি আমি, তাই না? ওকে, সো দিলাম। আমার কিন্তু ডিজাইন রেডি অলমোস্ট, প্রায় হয়ে গেছে না? জাস্ট কি করব, এই যে হেডারের কে সিলেক্ট করেন এবার, এখানে দেখেন এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিয়েছিলাম আমরা, সেটা দেখা যাচ্ছে। তো এটা তো আমার প্রয়োজন নাই, তো প্রয়োজন না থাকলে আপনি জাস্ট আনচেক করে দেন, তাহলে দেখবেন যে রেডি। তবে এটাকে একটু রাখি, যেমন হচ্ছে এটা তো একদম উপরের দিকে আছে, বাট আমাদের যদি পিএইচডি তে দেখি উপরে একটু জায়গা আছে, নিচেও একটু জায়গা আছে, তাই না? এটা করার জন্য আমরা আরেকটা সিএসএস লিখবো। যেহেতু ডিসপ্লে ফ্লেক্স কল করা, আপনি হচ্ছে সাথে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে পারেন, এবং আরেকটা সিএসএস লিখতে পারেন অ্যালাইন আইটেম সেন্টার। তার কাজ কি? তার কাজ হচ্ছে উপর নিচ থেকে হচ্ছে সমান করা। এবং এই অ্যালাইন আইটেম সেন্টার তখনই কাজ করবে যখন হচ্ছে আপনার ওই ডিভের একটা হাইট থাকবে। যেমন হেডারের আমার হাইট ছিল 100 পিক্সেল, তো 100 পিক্সেলের উপরে নিচে হচ্ছে সমান করে আপনার টেক্সটটাকে বা আপনার যে আইটেমগুলো, সেই আইটেমগুলোকে হচ্ছে মাঝামাঝি জায়গায় শো করায় দেয়। এটাকে বলা হয়, মানে করতে হলে আপনি ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার করতে পারেন। ঠিক আছে, এবার আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেন। হয়ে গেছে না আমাদের এটা? মেনু কিন্তু অলরেডি ডান, কিন্তু স্পেস গুলো অনেক বেশি মনে হইতেছে, তাই তো? আপনি একটা কাজ করেন, এই যে মেনুতে আমরা উইডথটা দিছিলাম খুবই বেশি, তো সেটার উইডথটাকে আপনি এখান থেকে একটু কমাই দেন। ধরেন আমি যেখানে মাউস দিয়ে কিবোর্ড থেকে হচ্ছে আমি উইডথটাকে কমাই দিচ্ছি, এখানে সাপোজ হচ্ছে দিলাম 30%, অটোমেটিক এটা কমতেছে। ঠিক আছে, আপনি উইথ কমাই দিচ্ছেন, তাদের মধ্যে গ্যাপও কমে যাচ্ছে, কারণ কি গ্যাপটা আমার অটোমেটিক ভাবে আসতেছিল। তো আমার উইথ কমে গেলে সেই পার্সেন্টেজ অনুযায়ী গ্যাপটাও কমতে থাকে, এবং সেটাও কিন্তু আমার কমেও গেল অ্যাকচুয়ালি। তো এই যে যে সিএসএস গুলা করলাম, একটাও কিন্তু আমার এইখানে লেখা নাই, এগুলো এখানে আমার আনতে হবে না, না আনলে কিন্তু চলে যাবে। আপনি যদি এখন একটু রিলোড দেন এইখানে, তাহলে দেখবেন যে সব শেষ। হুম। তো যখনই আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করবেন, অবশ্যই সেগুলোকে সেভ করতে হবে। এবং সেভ করব কিভাবে? এই যে দেখেন স্টাইল ডট সিএসএস লেখা আছে না, 21 নাম্বার লাইন, সবকিছু যেটাকে সিলেক্ট করতেছেন তার জন্য কত নাম্বার লাইনে এই লাইনটা লেখা আছে সবই দেখা যাচ্ছে। কি করব, জাস্ট হচ্ছে এখান থেকে স্টাইল ডট সিএসএস এর এইখানে হচ্ছে আপনি ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন হচ্ছে স্টাইল ডট সিএসএস এর এই পুরো ফাইল আপনার সামনে চলে আসছে, যা যা সিএসএস আপনি করলাম এখন পর্যন্ত। এগুলোকে আপনি কন্ট্রোল এ দিয়ে হচ্ছে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এন্ড আপনার সিএসএস ফাইলে এসে আপনি হচ্ছে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এগুলোকে রিমুভ করে দেন। তারপর যা কপি করে আনছেন সেটাকে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দেন। দেখেন এবার আপনি যত রিলোডই দেন আপনার কিন্তু যাবে না। এবং আমার হেডার পার্ট কিন্তু ডিজাইন করা অলরেডি হয়ে গেছে। বুঝতে কি কারো একটু সমস্যা হয়েছে? ড্রপ ডাউন মেনু ভাই দেখতে পারবেন না, কারণ ড্রপ ডাউন দেখাতে গেলে আজকে আমার একটা ক্লাস এখানেই চলে যাবে। আমাদের ভিতরে আরো অনেক কাজ আছে। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছেন? জাস্ট বাসায় হচ্ছে এগুলাকে প্র্যাকটিস করবেন। অনেক কিছু খুব মানে সময় স্বল্পতার কারণে অত বেশি এক্সপ্লেন হচ্ছে না, বাট আপনারা জাস্ট ট্রাই করে দেখেন যে এগুলো আপনাদের হয় কিনা পুরোটা, এবং হয়ে যাবে যেভাবে আমি দেখাচ্ছি। আমি সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করতেছি। আরো ডিটেলড পাওয়া যাবে হচ্ছে যখন হচ্ছে 6 মাসের যখন সময় থাকবে, তখন আরো বেশি ডিটেল সময় নিয়ে বোঝানো যায়। সো দেখেন আমাদের হচ্ছে মেনুটা কিন্তু এখানে আমাদের রেডি। এবার আসেন হচ্ছে আমাদের পরবর্তী পার্ট, যেটা পিএইচডি এর দিকে যদি তাকাই, সেখানে গেলে দেখবো যে একটা ব্যানার আছে, তাই না? এই হচ্ছে আমাদের পুরোটা একটা ব্যানার। এই ব্যানারটা বা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে উপরে কিন্তু টেক্সট আছে, তার মানে ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে। সো আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজটাকে আনতে হবে। সো সেটা কিভাবে আনবো, চলেন আমরা হচ্ছে ইন্ডেক্সে যাব। আমাদের উপরে হেডার পার্টের কাজ শেষ, আমরা এখানে আরেকটা ডিভ কল করি, এবং এখানে আমরা ক্লাস নেম কল করি হচ্ছে যে ব্যানার নামে একটা ক্লাস নেম কল করতেছি, আপাতত এইটুকুই। তো ব্যানারটাকে আমি এবার কি করব, সিএসএস করব। তো জাস্ট এটাকে এখানে কল করি, এন্ড যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু সিএসএস থেকে কল করতে হয়, এগুলা এখানে আসে না। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিএসএস থেকে কল করতে হয় কিভাবে, জাস্ট আপনি সিএসএস এ লিখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ওই ক্লাসের মধ্যে, তারপর আপনাকে লিখতে হয় হচ্ছে ইউআরএল। তারপর আপনি ডাবল ডট দেন এন্ড হচ্ছে স্ল্যাশ দেন। এই ডাবল ডট মানে কি? ডাবল ডট মানে হচ্ছে ব্যাক করা, ডট মানে ব্যাক করা, স্ল্যাশ মানে হচ্ছে ফোল্ডারের ভেতরে ঢোকা। যেমনটা হচ্ছে লাস্ট ক্লাসেও আপনাদের বলছিলাম যে স্ল্যাশ দিয়ে কি ফোল্ডারের ভেতরে এন্ট্রি করা যায়। আর তাহলে ব্যাক করা যায় কিভাবে? ব্যাক করতে হয় হচ্ছে ডট দিয়ে। আমার কার্সার এখন কোথায় আছে? স্টাইল ডট সিএসএস ফাইলে, বাট আমার ইমেজ আছে কোথায়? ইমেজেস ফোল্ডারের মধ্যে।
তার মানে আমাকে সিএসএস ফাইল থেকে বের হতে হবে, তারপর সিএসএস ফোল্ডার থেকে আমাকে বের হয়ে কি করতে হবে, ইমেজেস ফোল্ডারে ঢুকতে হবে। এখানে তাকান, আমি আছি এইখানে, বের হয়ে যাব কোথায়, সিএসএস ফোল্ডারে। তারপর সিএসএস ফোল্ডার থেকে আমি কি করব, ঢুকে যাব হচ্ছে ইমেজেস ফোল্ডারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে, যেহেতু আমার এখানে দুইটাই স্টেপ, তো আমাকে এখানে দুই স্টেপ ব্যাক করতে হবে, দুইটা ডট। তারপর আপনি স্ল্যাশ দিলেন, মানে হচ্ছে ইমেজেস ফোল্ডার স্ল্যাশ ইমেজেস। তারপর হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে হচ্ছে ঢুকে আপনি জাস্ট ব্যানার ডট পিএনজি যেই ছবিটাকে সেটাকে আপনি কল করে দেন, দেখবেন যে ব্যানার চলে আসছে। তারপর ব্যানার এমনি এমনি দেখা যায় না, ব্যানারকে দেখার জন্য তার একটা হাইট দিতে হয়। অবশ্যই আমি এখানে একটা মিনিমাম হাইট ইউজ করবো, যে সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে হাইট থাকবে তার কত, মিনিমাম তো আমরা বুঝি যে সর্বনিম্ন, তো আমরা মিনিমাম হাইট এখানে কল করি যে সাপোজ 600 পিক্সেল। ঠিক আছে, জাস্ট একটু সেভ করলে এই দুইটা জিনিস দেওয়ার পরে হচ্ছে আপনার সামনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসবে। এখানে যদি যান দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝবেন কিভাবে, আপনি যদি এই ডিপের মধ্যে এবার কোনো কিছু লিখেন, জাস্ট আমি তো দিলাম হচ্ছে হ্যালো। ঠিক আছে, ওই ডিপের মধ্যে, ব্যানার ডিপের মধ্যে আমি একটা হ্যালো লিখলাম, তাহলে দেখবেন ইমেজের উপরে হ্যালো লেখা, তার মানে কি ইমেজটা পিছনে আছে, দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ডে। বুঝে যাইতেছে? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করতে হয় হচ্ছে এইভাবে। এখন কথা হচ্ছে, সাপোজ চিন্তা করেন ইমেজটা তো আমাদের অনেক বেশি বড় ছিল, এই জন্য আমরা পুরোটাকেই হচ্ছে খুব পারফেক্টলি দেখতে পারতেছি। বাট ইমেজ যদি সামহাউ ছোট থাকতো তখন কি হতো, ধরেন আমি এখান থেকে একটা ছোট ইমেজ কল করে দিলাম আইটেমটাকে। ইমেজটা কিন্তু ছোট একটা আইটেম ছিল, তো আপনি যদি এখানে দেখেন, দেখেন কয়বার কল হয়েছে, অনেকবার কল হয়ে গেছে। এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি কল করছেন, ওর উইথ যে ডিফল্ট মানে সাইজ, সেই সাইজ পাওয়ার পর ফাঁকা যে জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাগুলোকে সে কি করবে, রিপিটেড হয়ে কভার করে ফেলবে, মানে ব্যাকগ্রাউন্ডের নিয়মেই এটা। তো যদি ছোট্ট ইমেজ হয় সেক্ষেত্রে এটাকে তো আমি চাই যে না, এতগুলো তো রিপিট হওয়া যাবে না, তাই না, সমস্যা তো। তো এই রিপিটটাকে অফ করতে হয়। যদি সামহাও আপনার ইমেজ ছোট থাকে এরকম রিপিটিং করে, তখন আপনি রিপিটটাকে অফ করতে হয়। সেটা কিভাবে, আপনি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এসে বলবেন তখন যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপর হচ্ছে বলবেন যে নো রিপিট। যদি নো রিপিট করে দেন তাহলে দেখবেন যে হচ্ছে আর রিপিট হচ্ছে না, মানে ইমেজ একবারই শো করতেছে। বাট আপনি চাচ্ছেন এই ইমেজটাকে হচ্ছে পুরো ফুল উইথ করে নিতে, তো ফুল উইথ করতে হলে কি করতে হবে, আপনাকে বলতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এবং সেখানে আপনাকে বলতে হবে হচ্ছে যে কভার। কভার মানে হচ্ছে পুরোটাকে কভার করে ফেলবে আপনার এই যে 600 পিক্সেলের মিনিমাম হাইট কল করা, সেই 600 পিক্সেল হচ্ছে সে কভার করে ফেলবে। সো দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? তারপর হচ্ছে ইমেজের এই যে মানে যে ছবিটা বা তার সেন্টার পয়েন্ট কিন্তু নিচের দিকে হয়তো বা, বাট আপনি চাচ্ছেন এটা তো মাথা শো করতেছে, আপনি চাবেন যে মাঝখান থেকে যেন শো করে। সো আপনি আরেকটা সিএসএস এখানে লিখতে পারেন, সেটা নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন, এবং সেখানে আপনি বলবেন হচ্ছে যে সেন্টার। সেন্টার বলে দেখবেন যে হচ্ছে এখানে জিনিসটা চেঞ্জ হয়ে একটু উপরের দিকে উঠে গেছে, এবং আপনি পুরো ইমেজটাকে মাঝখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যদি আপনার একটা ছোট্ট ইমেজ হয় তখন কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করার সাথে সাথে এই তিনটা জিনিসও হচ্ছে লিখতে হবে অলওয়েজ। আমি কি বুঝাতে পারছি ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে? কার কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? সবাই কি মজা পাচ্ছেন ক্লাস করে অ্যাকচুয়ালি? ভাল লাগতেছে নাকি বোরিং? কেমন লাগতেছে, নতুন কিছু শিখতেছেন? সবাই তো টুকটাক হচ্ছে আগে কাজ টাজ করতেন, হ্যাঁ টুকটাক অনলাইন থেকে বা সব জায়গা থেকে হচ্ছে দেখে দেখে হচ্ছে কাজ করা শিখছেন। তো সেটার সাথে কি এখানে কোনো ডিফারেন্স পাচ্ছেন অ্যাকচুয়ালি, বা ইউটিউব টিউটোরিয়াল থেকে এখানে কোনো মানে ডিফারেন্স আছে? কি মনে হয় আপনাদের? মানে একটা লাইভ কোর্স কেমন হয় সেটার একটা টেস্ট পাচ্ছেন? তাহলে এবার চিন্তা করেন পেইড কোর্সে কি হইতে পারে। এখানে তো সময় স্বল্পতার জন্য সবকিছু বলাও যাচ্ছে না, আর সবকিছু বলতে গেলে আমি হচ্ছে ভালো কিছু দেখাইতেও পারবো না, তাই না? তো এবার একটু ভেবে দেখেন যে তাহলে লাইভ কোর্স পেইডে কি হবে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এটাতে আমরা খুবই মজার জিনিস দেখবো, এবং আপনারা যদি, আমি জাস্ট আপনাদেরকে প্রমিস করতেছি, জাস্ট যদি লাস্ট পর্যন্ত থাকেন আপনারা এখানে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। ইভেন লাস্ট মানে শেষ মুহূর্তে আপনার জাস্ট বলবেন ওয়াও। আমি আপনাদেরকে হচ্ছে এটা প্রমিস করতেছি, এবং লাস্ট পর্যন্ত বলবেন যে ওয়াও। জাস্ট
কালকে পর্যন্ত ওয়েট করেন, কারণ এখনো কিন্তু আমরা পুরো মেইন ডেপথে যাইতে পারি নাই। ঠিক আছে, আমার মাথায় কিন্তু অনেক প্ল্যান আছে এবং হচ্ছে অনেক সেই প্ল্যান নিয়ে হচ্ছে কিন্তু আমি আগাচ্ছি। তো আপনাদের কিন্তু থাকতে হবে একদম পুরো কালকে শেষ পর্যন্ত। আর একটা ওয়েবসাইট ডিজাইন করা বা যাই কিছু বলো না কেন, এগুলা কিন্তু হচ্ছে ওই মানে তুড়ি মেরে হয় না। ঠিক আছে, এগুলোর জন্য হচ্ছে প্রচুর সময়ের প্রয়োজন এবং হচ্ছে সময় ধরে হচ্ছে করা প্রয়োজন, করলে তারপরে হচ্ছে আপনার একটা সুন্দর আউটপুট আসে। তো সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনাদেরও কিন্তু একটু সময় দিতে হবে। ওকে, আচ্ছা সবাই রিপ্লাই করেন না কেন? কয়েকজনই শুধুমাত্র দেখছি কথা বলতেছেন, বাকিরা আর কেউ বলতেছেন না, ব্যাপার কি? হুম, আছেন? সবাই একটু কথাবার্তা বললেন, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে আছেন কি আছেন নাই। অনেকে আছে যে অনলাইন ক্লাসে জয়েন করে দিয়ে হয় ঘুমায়, নয়তো বা ফেসবুকিং, নয়তো বা ইউটিউবিং, নয়তো বা অন্য যা কিছু করতে থাকে। আপনারা কেমন কেউ কেমন কিছু করতেছেন? ঘুমানোর উপায় আছে যা যেভাবে মানে বলতেছি? জানি অনেক কষ্ট হয় আপনাদের এভাবে বসে থাকতে, 2 ঘন্টা টানা বসে থাকতে। আমার কিন্তু কষ্ট হয় না, কারণ হচ্ছে কি যে আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি, আমি বিজি আছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার 2 ঘন্টা কোন দিক দিয়ে যে আমি বুঝি না, বাট আপনাদের কাছে কিন্তু সময়টা অনেক বেশি একটা লম্বা একটা সময় মনে হয়, এটা আমি বুঝি, ফিল করি। কারণ 2 ঘন্টা সময় নিয়ে হচ্ছে এরকম ধৈর্য ধরে বসে থাকা সো মাচ টাফ। হ্যাঁ, ওইখানে 2 ঘন্টা করে, কিন্তু ওইখানে সময় বেশি এবং ওদের কোর্স কারিকুলাম আলাদা। আলাদা বলতে হচ্ছে যেমন হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাসে আপনারা এত কিছু দেখতেছেন, তারা এই ক্লাসগুলো দেখবে আরে পরে, কারণ হচ্ছে তাদেরকে আহ, সেভাবে তৈরি করে নেওয়া হয় প্রথম থেকে। তো সেই সময়টা তো হচ্ছে মানে এখানে নাই। আচ্ছা দেখেন, আমরা যেটা দেখতেছিলাম যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে কল করতে হয়। তো সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা যদি ছোট্ট ইমেজ হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে ফিক্স করার ওয়ে হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন আপনি হচ্ছে সেন্টার করতে পারেন। তবে আমাদের তো ইমেজটা আসলেই বড়, তাই না? তো আমাদেরকে এগুলো লাগবে না। অবশ্যই লাগবে, অর্থাৎ বড় হোক ছোট হোক সব জায়গায় হচ্ছে আপনি 3টা জিনিস সাথে কল করবেনই করবেন। তো জাস্ট এবার যদি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু ঠিকঠাকই মতো হচ্ছে এখানে শো হচ্ছে। কি করবো এবার, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে কিছু কন্টেন্ট আছে, যেমন হচ্ছে স্ট্রিক্ট, তারপর হচ্ছে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে। সো আমরা এগুলাকে হচ্ছে করি সুন্দর করে, চলেন আমরা এই সবগুলা যা যা লেখা আছে সবগুলাকে একটা ডিভের মধ্যে হচ্ছে নিব। যেমন হচ্ছে যে স্ট্রিক্ট লেখা, তারপরে এখানে একটা লাইন আছে সেই লাইনটা নিব, তারপর হচ্ছে এই লেখাগুলো নিব, একটা বাটন তৈরি করব, তারপরে এই আইকনটার মধ্যে আমরা অ্যানিমেশন দিব। এখনই দেখবেন যে আসল মজার কাজ শুরু হয়ে গেছে। তো এই পুরো সব জিনিসটাকে আমি হচ্ছে একটা ডিভের মধ্যে কল করি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত একটা ডিভের মধ্যে নিব। তো প্রথমেই একটা ডিভ কল করতেছি, যার ক্লাস নেম দিব হচ্ছে আমরা কন্টেন্ট নামে, সরি কন্টেন্ট। ঠিক আছে, এবং এর মধ্যে আমি h1 কল করতেছি, যেটার মধ্যে লেখা আছে হচ্ছে যে স্ট্রিক্ট। তারপর নিচের যে লাইন আছে না, এই লাইনটার জন্য হচ্ছে আমি একটা স্প্যান ট্যাগ নেব। ঠিক আছে, সেই স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে আমি কালার কম্বিনেশন বা যা কিছু আছে এগুলো দিব। তো স্প্যান ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, মানে যার কোনো হাইট নাই, যার কোনো উইডথ নাই, যার কোনো নিজস্ব কোনো বিহেভিয়ার নাই। ঠিক আছে, ওকে আপনি যা বলবেন সে হচ্ছে আপনাকে সেইভাবে হচ্ছে আউটপুটটা দেয়। তো দ্যাটস ওয়াই হচ্ছে সে লাইনটা দেওয়ার জন্য আমরা এখানে স্প্যান ট্যাগকে কল করলাম। তারপর এখানে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, সো প্যারাগ্রাফটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। সো পি ট্যাগ, তারপর আপনি এখানে বলেন যে হচ্ছে যে লরেল 15 বলে দিচ্ছি, অনেক বেশি বড় হয়ে যায়, জাস্ট এই পর্যন্ত 10। ঠিক আছে, সাপোজ হচ্ছে এইটুকু, বা হচ্ছে এখান থেকে আমি আরো একটা ওয়ার্ড কমাই দিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ। এরপর আমাদের এখানে একটা বাটন আছে, তাই না? তো বাটনটাকে কিভাবে তৈরি করা যায়? বাটন তৈরি করতে হলে আপনাকে হচ্ছে এখানে বাটন ট্যাগে হচ্ছে আপনি এখানে কল করতে পারেন, এবং ভেতরে লিখবেন কি, এই যে কল টু অ্যাকশন এই কথাটা লিখেন। সো লিখেন হচ্ছে এখানে কল টু অ্যাকশন। ঠিক আছে, জাস্ট যদি আপনি এবার একটু প্রিভিউতে যান, এই জিনিসগুলো লেখার পর দেখেন এগুলো সব চলে আসছে। এগুলোকে এখন কি করা উচিত, সিএসএস করে এক্স্যাক্টলি মাঝখানে নিয়ে আসতে হবে, কালার দিতে হবে, সবকিছু করতে হবে। তার মানে আমরা কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করে করতে পারি খুব ইজিলি। কি করব আমরা এখান থেকে, ও তো হচ্ছে প্যারেন্ট কন্টেন্ট, ওর বাচ্চা হচ্ছে কয়টা, মানে চাইল্ড হচ্ছে কয়টা, 1 2 3 4, সবগুলোকেই হচ্ছে কি করব আমি নেস্টেড করে করব, কোথাও আমি ক্লাস নেম কল করব না। কারণ কি, এই h1 কয়েকশো বার ইউজ হতে পারে, স্প্যান ট্যাগ অনেকবার ইউজ হতে পারে, তো সবগুলোতে তো আপনি ক্লাস নেম দিয়ে আপনি ক্লাস নেম মনে রাখতে পারবেন না। সো ক্লাস নেম আপনি জাস্ট প্যারেন্টে দিবেন এবং চাইল্ড গুলাকে হচ্ছে আপনি নেস্টেড করে করলে
কাজটা আরো বেশি ইজি হয় এবং হচ্ছে স্ট্যান্ডার্ড হবে। তো আমি কন্টেন্টকে কল করবো এবং সাথে সাথে এগুলোকে হচ্ছে আমি কি করবো, নেস্টেড করে কল করব, জাস্ট লাইক এই যে এরকম ইউএল এর ভিতরে এলআই, মেনুর মধ্যে ইউএল, এর ভাবে। ঠিক আছে, তো জাস্ট আমি কন্টেন্টকে একবার কল করতেছি, তারপর হচ্ছে আমি আবার কন্টেন্টকে কল করে বলবো যে তার ভিতরে যে এইচ ওয়ানটা আছে শুধুমাত্র সেই এইচ ওয়ান, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চাইল্ডকে হচ্ছে আমি আলাদা আলাদা করে মেনশন করব। তো তারপর হচ্ছে স্প্যান ট্যাগ, তো সেটাকে হচ্ছে আমি দিলাম। তারপর হচ্ছে এখানে আমি আবার কল করি কন্টেন্ট, মাঝখানে সামনে ডট, তারপর এখানে বলবো হচ্ছে যে পি, তারপর আরেকটা কন্টেন্ট আছে না, মানে কি ছিল সেখানে একটা বাটন ছিল, সো জাস্ট বাটন, এখানে আপনি কল করেন হচ্ছে বাটন। এগুলো তো ট্যাগ, এর জন্য এগুলোর জন্য আর কোনো কি কিছু আমার করতে হয়নি। সো লেটস স্টার্ট অ্যান্ড ডু ইন্সপেক্ট। ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্টের সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে এই যে এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে আপনি যে কোনোটাকে যেটাকে যখন যেটাকে দরকার সেটাকে ইজিলি সিলেক্টও করতে পারবেন। যেমন আমি স্ট্রিক্টে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে হচ্ছে স্ট্রিক্টটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে আমার কন্টেন্ট এইচ ওয়ান স্টাইল ডট সিএসএস এর 51 নম্বর লাইন, আমি সিএসএস ফাইল এচটিএমএল ফাইল দুইটাই পাশাপাশি দেখতে পাচ্ছি। তাহলে আমার কাজ করা ইজি, এবং এখান থেকে যদি আমি লাইভ কাজ করতে পারি তো এটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করবে কাজ করার জন্য। এবং অবশ্যই আমরা ডিজাইনার যারা আছি সবাই আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ছাড়া এক কথায় বলতে গেলে যে হচ্ছে মানে কাজই করব না। যদি কখনো ইন্সপেক্ট এলিমেন্ট বন্ধ হয়ে যায় বলবো যে ভাই কাজ করবো না, তাও ইন্সপেক্ট ছাড়া করা যাবে না। সো ইন্সপেক্ট এলিমেন্টটা খুবই হেল্পফুল। সো এখানে এসে আপনি স্ট্রিক্টের কালারটাকে চেঞ্জ করেন, বলেন যে কালার, তারপর হচ্ছে বলেন যে এখান থেকে হোয়াইট কালার বলেন, তো দেখেন হোয়াইট কালার হয়ে গেছে। তারপর তার ফন্ট সাইজটা বাড়াইতে হবে, সো বলেন যে হচ্ছে ফন্ট সাইজ, এবং সেখানে বলেন যে হচ্ছে ফন্ট সাইজ প্রায় 50 পিক্সেলের মতো, সরি 50 পিক্সেল। সো আরো বড় হবে, তাই না, মিনিমাম প্রায় হচ্ছে 100 পিক্সেল দিচ্ছি, কারণ আমাদের পিএইচডিতে কিন্তু স্ট্রিক লেখাটা এতটাই বড়। তারপর লেখাগুলো বড় হাতের হবে, দ্যাটস ওয়াই হচ্ছে বলতে হয় কি টেক্সট ট্রান্সফর্ম। তারপর বলেন কি ক্যাপিটালাইজ, ওকে, এরকমই কিন্তু দেখেন একটু তাকায়, এত বড়ই কিন্তু মোটামুটি, জাস্ট ফন্ট ফ্যামিলিটা আলাদা। তো ওইটুকু আমরা পরে দেখবো না, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা আসি স্প্যান ট্যাগে, মানে হচ্ছে কি এই যে আন্ডারলাইন যে দিব না, এই আন্ডারলাইনের জন্য। সো আন্ডারলাইনটাকে আমরা কিভাবে দিতে পারি, সো চলেন ইন্সপেক্ট করি। আন্ডারলাইন দেওয়ার জন্য স্প্যান ট্যাগের একটা হাইট দিতে হবে প্রথমে। দেখেন এটার হাইট কত হবে, মেবি হচ্ছে সর্বোচ্চ 1 পিক্সেল, বাট তার উইথ কিন্তু অনেক বেশি। তো আমি জাস্ট হচ্ছে তার হাইট দিচ্ছি একটা, হাইট দিচ্ছে সাপোজ আপাতত দিলাম হচ্ছে 2 পিক্সেল, ঠিক আছে, এবং উইথ দিচ্ছে হচ্ছে সাপোজ হচ্ছে আমি এখানে বললাম যে হচ্ছে 40%। কোন পার্সেন্ট, সেটা হচ্ছে আপনার এই পুরো উইথের, মানে আপনার ডিভাইসের 40%। দেখা যাবে না, তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন রেড, তাও দেখা যাবে না, কারণ স্পেন ট্যাগের একটা সব মানে রিজন আছে, ওকে শো করানোর জন্য ডিসপ্লে ব্লক করতে হয়। ঠিক আছে, তো ডিসপ্লে ব্লক করার পর বা হচ্ছে আপনি এখানে ইনলাইন ব্লক করতে পারেন। তো এই সিএসএসটা লিখতে হবে, আমি বলে দেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। তো দেখেন কালারটা কিন্তু চলে আসছে এবং আন্ডারলাইনটাও দেখা যাচ্ছে, তাই না? তো কালারটা চেঞ্জ করতে হবে। সো কালারটা চেঞ্জ করতে হলে আমার লাগবে কিন্তু যে এই কালারটা। তো কি করবো, এই কালারটাকে আমি নিয়ে আসি। হ্যাঁ, এটা কিন্তু সেম কালার। সো এই যে এখানে ফটোশপের মধ্যে কালার পিকার অপশন আছে, সেখান থেকে আপনি এই কালারের উপর ক্লিক করেন, কালারটা এখানে চলে আসবে এবং ক্লিক করলে দেখবেন যে এখানে একটা কালার কোড দেয়। এটাকে বলা হয় হচ্ছে হেক্সা কোড। প্রত্যেকটা কালারেরই হচ্ছে এক একটা কোড আছে। এই যে আমরা এখানে হোয়াইট লিখছিলাম না একটু আগে কালার দেওয়ার জন্য, বা ব্ল্যাক লিখি, এগুলো আসলে লেখা উচিত না, কালার কোড দেওয়া উচিত। তো আমরা এখানে রেড এর পরিবর্তে আমরা এখানে কালার কোডটা চেঞ্জ করে দেবো। তো জাস্ট এখানে ক্লিক করে হ্যাশট্যাগ দিয়ে আপনি হচ্ছে কালার কোডটাকে লিখে দেন, এটাকে বলা হয় হচ্ছে হেক্সা কোড। ঠিক আছে, কালার হেক্সা কোড। তো দেখেন আমার এখানেও এটা চলে আসছে, কালারটাও ভালো করে দেখতে পাচ্ছি। এরপর আসেন আপনি হচ্ছে যে এই পিটাকে সিলেক্ট করেন, পি এর জন্য কালার দেন, এবং হোয়াইট কালারের হেক্সা কোড হচ্ছে হ্যাশ এফ এফ এফ, এটা হচ্ছে কি কালার। এরপর আসেন হচ্ছে আপনি বাটনটাকে ডিজাইন করবেন। সো বাটন ক্লিক করেন। বাটনটা অ্যাকচুয়ালি কেমন, তার পিছনে কোনো কালার নাই, তার একটা বর্ডার কালার আছে যেমনটা হচ্ছে এই কালারটার মতো। সো এরকমই তো বানাইতে হবে আমাকে। সো বাটনটাকে কি করবেন, এবার আপনি বলেন যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে কি স্বচ্ছ। দেখেন ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ হয়ে গেছে, বাট তার একটা বর্ডারও আছে। সো এই বর্ডারগুলো না অ্যাকচুয়ালি আমার প্রয়োজন নেই। সো আমি বলবো যে হচ্ছে বর্ডার নান, কিছুই নেই এখন। এবার আপনি নতুন করে আপনার মতো করে একটা বর্ডার কল করেন। সো বর্ডার কল করার জন্য লিখতে হয় বর্ডার, তারপর বর্ডারটা কতটুকু মোটা হবে সেটাকে আপনি বলতে হবে। সো আমি বলেন যে হচ্ছে 1 পিক্সেল, ঠিক আছে। তারপর বর্ডারটা কি সলিড হবে নাকি অন্য কোনো স্টাইল হবে, সলিড মানে হচ্ছে একদম পুরো লাইন, ওই যে দেখেন চলে আসছে। এবং হচ্ছে কালারটা কেমন হবে, কালারটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে হেক্সা কোড দিয়ে যে কালারটা আসছিল সেটা। সো দেখছেন, কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম। সো বর্ডার কল করতে হয় এরকম, আপনাকে হচ্ছে কতটুকু মোটা হবে সেটা বলতে হবে, তারপরে হচ্ছে টাইপ কেমন হবে সলিড, আর কালারটা হচ্ছে কালারের জায়গায় স্পেস দিয়ে বলে দিতে হয়। কিন্তু যেটা হচ্ছে তার কালারটা এখনো মানে টেক্সটের কালার, সেটার জন্য শুধুমাত্র কালার, এবং সেই কালারটা হবে কি হোয়াইট কালার। সো দিলাম,
বুঝা যেতেছে। বাট এখন কথা বলেন যে ভাইয়া ভেতরে তো হচ্ছে আমার স্পেস আছে অনেক, এই জিনিসগুলোকে কিভাবে নিতে হয়? ভেতরে যে স্পেস থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্যাডিং, আর বাইরে থেকে যে স্পেসটা ছাড়তে হয় সেটাকে বলা হয় হচ্ছে মার্জিন। যখন আপনার ভেতর থেকে জায়গা ছাড়তে হবে তখন আপনাকে বলতে হবে হচ্ছে যে প্যাডিং। তো দেখেন উপরে নিচে হচ্ছে প্যাডিং সমান এবং লেফট রাইটে হচ্ছে প্যাডিং সমান। তো আপনি জাস্ট এইভাবে এখানে একটু কল করতে পারেন প্যাডিং। প্যাডিং মানেই হচ্ছে ভেতর থেকে জায়গা ছাড়া। সো আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে যে 10 পিক্সেল যদি বলেন, দেখেন 10 পিক্সেল জায়গা চারপাশ থেকে ছেড়ে দিছে। যখন আপনি একটা ভ্যালু কল করবেন তখন হচ্ছে সে চারপাশ থেকে ভ্যালু বা হচ্ছে স্পেসটা হচ্ছে ভেতর থেকে জায়গা নেয়। এটাই আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে যে প্যাডিং। কিন্তু আমার তো হচ্ছে উপরে নিচে সমান, লেফট রাইটে হচ্ছে আর একটু বেশি। তো আপনি জাস্ট কি করবেন, এখানে একটা স্পেস দেন, ঠিক আছে? বা আপনি এভাবেও বলতে পারেন আলাদা করে, যেমন হচ্ছে যে প্যাডিং টপ হচ্ছে আপনি বলতেছেন এখানে 10 পিক্সেল, তারপর হচ্ছে প্যাডিং বটমও আপনি বলতেছেন হচ্ছে যে 10 পিক্সেল, মানে হচ্ছে উপর নিচে সমান, তাহলে হচ্ছে উপর নিচে আপনি সমান করে দেন। তারপর লেফট রাইটে সমান, তাহলে হচ্ছে লেফট রাইট আবার একটু বেশি, সো আপনি বলেন যে হচ্ছে যে প্যাডিং লেফট, এখানে বলেন যে হচ্ছে যে 20 পিক্সেল, তারপর হচ্ছে প্যাডিং রাইট, আলাদা আলাদা করেও আপনি এভাবে বলতে পারেন। সো আপাতত যেহেতু আপনারা ফার্স্ট, আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। তো দেখেন উপরে নিচে সমান 10 পিক্সেল 10 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 20 পিক্সেল করে দিলাম। সুন্দর। কিন্তু এই টেক্সটগুলো তো সব আমার মাঝখানে থাকার কথা বা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার হওয়ার কথা। কি করব, আমি কন্টেন্টে ব্যাক করি, মানে হচ্ছে ওর যে প্যারেন্ট সেখানে এসে বলবো যে হচ্ছে যে ডিসপ্লে সরি টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখেন আমার সবগুলো কিন্তু সেন্টার অ্যালাইন চলে আসছে, তাই না? সুন্দর হয়েছে না? মোটামুটি কিছুটা আরো কাজ করতে হবে। ধরেন এই যে বাটনটার মধ্যে হচ্ছে টেক্সটের আর একটু মোটা হলে ভালো হতো বা ফন্ট সাইজ আর একটু বড় হবে। তো এটার ফন্ট সাইজ আমি দিচ্ছি হচ্ছে যে 20 পিক্সেল, এত না, 16, 16 দিচ্ছি বা 16 দিলাম। বর্ডারটা দেখেন একদম পুরা মানে কর্নার। আমাদের এখানে কেমন আছে, বর্ডারটা হালকা একটু বাঁকানো আছে, তাই না? বর্ডারটা কর্নার গুলো একটু করে বাঁকানো, এটাকে বলা হয় হচ্ছে বর্ডার রেডিয়াস। সো আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে বর্ডার রেডিয়াস, বলেন যে হচ্ছে 5 পিক্সেল, তাহলে হচ্ছে দেখবেন যে সবাই চারপাশ থেকে হচ্ছে একটু করে বাঁকা হয়ে যাবে। ওকে, খুবই সুন্দর। তারপর হচ্ছে যে প্যারাগ্রাফ আর হচ্ছে আপনার এবারে একটু স্পেস নিয়ে কাজ করি। আমি একবারে কাজ করতেছি, যেমন হচ্ছে প্যারাগ্রাফ আর হচ্ছে এই যে লাইনের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে এবং নিচে হচ্ছে এটার সাথেও তার একটা বিশাল একটা গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো তো আমাদের দেওয়ার দরকার, যেহেতু বাইরে থেকে জায়গা ছাড়বে কি বলবো এবার আমরা, মার্জিন, তাই না? ধরেন যে হচ্ছে প্যারাগ্রাফের সাথে লাইনের একটা মার্জিন হবে, সো আমি প্যারাগ্রাফকে সিলেক্ট করে বলতে পারি যে হচ্ছে যে তার উপর থেকে একটা মার্জিন টপ নিব। সো বলতে পারেন যে হচ্ছে মার্জিন টপ, যেহেতু বাইরে থেকে জায়গা ছাড়বে সো বলেন এখানে হচ্ছে সাপোজ 15 পিক্সেল, তাহলে দেখেন 15 পিক্সেল সে উপর থেকে একটা মার্জিন নিয়ে সে নিচে চলে আসছে। এবার আপনার নিচের দিকেও কিন্তু একটা মার্জিন দরকার বাটনের সাথে, তো কি করব, বলবো যে মার্জিন বটম, কল করেন মার্জিন বটমে এবং সেখানে আপনি বলেন যে প্রায় 30 পিক্সেল। তো দেখেন এখানে একটা গ্যাপ চলে আসছে। তো এই যে যে সম্পূর্ণ ডিজাইনটা আমরা করে ফেললাম, এটুকু কি এবার আমরা একটু সেভ করা উচিত না? সেভ করার জন্য যে আপনি স্টাইলে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে ক্লিক করে অল সিলেক্ট এবং আপনার সিএসএস ফাইলে যান, অল সিলেক্ট করে আগেরটুকু রিমুভ করে দিতে পারেন বা হচ্ছে ডিরেক্ট কন্ট্রোল ভি করে রিপ্লেস করে দিতে পারেন। তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এখানে ডিজাইনটা কিন্তু রেডি। একটা কাজই বাকি, সেটা হচ্ছে কি উপর নিচ থেকে এটাকে মাঝখানে আনা। উপরেও জায়গা নিচ এখানেও জায়গা সমান, এটা থাকবে কোথায় এক্স্যাক্টলি, মাঝখানে। সবাই কি বুঝতে পারতেছেন এটা? এটুকু কি সবাই ক্লিয়ার? কেমন লাগতেছে এবার বলেন। মানে যত সময় বাড়তেছে আপনাদের কাছে কেমন লাগতেছে, কঠিন নাকি আরো বেশি ইজি হয়ে যাচ্ছে? জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে মজা বাড়তেছে? আপনি সবই নতুন ওয়ার্ড শিখতেছেন হয়তো বা, বাট দেখি কি অ্যাকচুয়ালি ভালো লাগতেছে কিনা। অনেস্ট রিভিউ দিয়েন, অনেস্ট রিভিউ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তবে এইটাকে উপর নিচ থেকে এখানে আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে? একটু পরেই হচ্ছে সেটা আমাদের দরকার আছে, সেটা হচ্ছে পজিশন। আপনি এইটাকে এখানে হচ্ছে পজিশন করে আনতে পারেন আরেকটা সিএসএস, যেটার কাজ হচ্ছে কি, সাপোজ আপনি
আম, ধরেন একটা টেবিলের মধ্যে কি করেন, আপনি একটা ফোন রাখেন, আপনার হচ্ছে পানির বোতল রাখেন, আপনি ল্যাপটপ রাখেন, কিন্তু যাই করেন না কেন, যেটা যেখানেই থাকুক না কেন, আপনি কিন্তু যে কোনো জায়গায় ওই মানে মোবাইলটাকে হচ্ছে মুভ করায় অন্য জায়গায় রাখতে পারেন। আপনি ল্যাপটপটাকে সামনে রাখছেন, আবার টান দিয়ে পিছনেও সরাই ফেলতে পারেন, বাট কখনোই কিন্তু আপনি টেবিল থেকে কিন্তু বের হয়ে যান না। তার মানে কি, এটা একটা পজিশন, এবং এই পজিশনের মধ্যে আপনি কিছু জিনিস আপনি উপরে উপরে কি তার উপরে প্লেস করতেছেন, এবং যখন যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে সেটাকে মুভ করতে পারতেছেন। অ্যাকচুয়ালি পজিশন হচ্ছে সিএসএস এর সেম জিনিসটা, অর্থাৎ যে হচ্ছে জায়গা দেয়, তাকে হচ্ছে পজিশন হচ্ছে বলে রিলেটিভ, আর যে হচ্ছে জায়গা নেয় অর্থাৎ যে হচ্ছে মুভ করে তাকে বলা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। যেমন আপনি টেবিলের মধ্যে ফোনটা রাখেন, একবার রাখেন হচ্ছে লেফট সাইডে, আরেকবার রাখতে পারেন রাইট সাইডে, আবার রাখতে পারেন মাঝখানে। কিন্তু কখনোই কিন্তু টেবিল থেকে আপনি ফোনটাকে ফালাই দিবেন না, তাই না? বা সেটা সম্ভব না। কি করতে পারি তাহলে হচ্ছে, মোবাইলটা যেহেতু হচ্ছে মুভেবল অর্থাৎ হচ্ছে সেটা মুভ করে, আমরা এটাকে সিম্পলি বলবো কি এটাকে হচ্ছে পজিশন অ্যাবসলিউট। আর যে হচ্ছে ফিক্সড অর্থাৎ হচ্ছে আমার টেবিলটা ফিক্সড, সেটাকে আমি বলি হচ্ছে পজিশন রিলেটিভ। তো আমাদেরও হচ্ছে যেটা হবে, এই যে আমরা যে ট্যাগটাকে কল করছি, বা এই যে পুরো ডিভ, এই পুরো ডিভের মধ্যে এখানে যদি তাকান HTML এর মধ্যে, ব্যানারটা কিন্তু আমার অলওয়েজ ফিক্সড থাকবে, তাই না? কিন্তু এই যে কন্টেন্টটা কিন্তু হচ্ছে আমার চেঞ্জ হবে, অর্থাৎ হচ্ছে সে মুভ করবে। তার মানে কি হবে, আমার পজিশন হবে ব্যানার রিলেটিভ, আর কন্টেন্ট হবে কি ব্যানার অ্যাবসলিউট, মানে পজিশন অ্যাবসলিউট। তবে মেক শিওর অবশ্যই যেটা করবেন পজিশনের জন্য, রিলেটিভ সবসময় হচ্ছে প্যারেন্ট হতে হয়, আর অ্যাবসলিউট অলওয়েজ হচ্ছে কি আপনাকে চাইল্ড বানায় নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি প্লেস করতে পারবেন না জায়গা মতো। তো চলেন আমরা হচ্ছে ইন্সপেক্ট করেই করে ফেলি এটাকে। তো জাস্ট এখানে ইন্সপেক্ট করেন। হুম সো এই যে দেখেন একটু সমস্যা হয়ে যাইতেছে না, আমার এই কন্টেন্ট গুলো ভেতরে পড়ে যায়। এই সমস্যা থেকে সমাধানের জন্য এখানে ক্লিক করতে পারি, তারপর আমি এটাকে আলাদা একটা উইন্ডো বানিয়ে নিতে পারি, যেন হচ্ছে আমি পুরো ডিজাইনটাকে আমার মতো করে দেখতে পারি এবং এটাকে আমি মুভ করাইতে পারি। ঠিক আছে? সো ওকে, সো এই যে ব্যানার, সেই ব্যানারটাকে আমি এখানে বলবো যে হচ্ছে পজিশন রিলেটিভ, কোনো চেঞ্জ আসবে না। আর তার ভেতরে যে কন্টেন্ট ডিপটা আছে সেটা হচ্ছে মুভ করাবো, অর্থাৎ উপর থেকে মাঝখানে নিয়ে আসবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কন্টেন্ট ডিপকে বলবো কি পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট বলার সাথে সাথে দেখেন ডিফল্ট পজিশন হচ্ছে সে কোথায় চলে যাবে, লেফটে, আর হচ্ছে মানে লেফট থেকে বটমের দিকে চলে যাবে। আপনি এটাকে টপ বটম লেফট রাইট দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারেন। তো আপনি এখানে বলেন যে হচ্ছে টপ থেকে সে 50% নিচে থাকবে, ঠিক আছে? 50% নিচে ঠিকই নামছে, বাট কন্টেন্ট গুলো বাইরে চলে গেছে, এটা আমরা ফিক্স করব। তারপর বলি হচ্ছে যে লেফট থেকে 50%, দেখেন লেফট থেকে 50% সে ঠিকই নামছে, বাট বাকি কন্টেন্ট গুলো কি রাইট সাইডের ভেতরে চলে গেছে। সেটা তো একটা সমস্যা। তো এটার সমস্যা সমাধানের জন্য আরেকটা ওই আমাদের আছে, সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম ট্রান্সলেট। যতটুকু হচ্ছে আপনি 50% দিচ্ছেন টপ থেকে বটম থেকে, আপনি হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেটে যে বলবেন কি সেগুলোর মাইনাস ভ্যালু, অর্থাৎ হচ্ছে -50% আর হচ্ছে -50%। তাহলে কি হবে, যতটুকু হচ্ছে তারা রাইট সাইডে চলে গেছিল, রাইট সাইড থেকে হচ্ছে আপনি তাদেরকে আবার আলাদা আলাদা করে, মানে যে ভ্যালুটা দিচ্ছেন সেই ভ্যালুটারই যদি আপনি মাইনাস ভ্যালু দেন, তাহলে দেখবেন সেটা আপনার একদম টপ বটম থেকে হচ্ছে মাঝখানে চলে আসবে, উপর নিচ থেকেও সমান, লেফট রাইট থেকে হচ্ছে সমান, মানে একদম সেন্টার পয়েন্টে চলে আসছে। এবার জাস্ট কি করলাম, পজিশন অ্যাবসলিউট করলাম, টপ বটম থেকে 50% -50% আর হচ্ছে ট্রান্সফার ট্রান্সলেট করে তাদেরকে মাইনাস করে দিলাম, দুইটা প্লাস ছিল পরে দুইটা মাইনাস, আমার পজিশন কিন্তু একদম পুরো জায়গা মতো চলে আসছে। এবার এবার স্ট্রিকের যে স্প্যানটা সেটা একটু ছোট হয়ে গেছে, কারণ তার কন্টেন্ট এবার আমাকে একটু বাড়াই দিতে হবে। তার উইথ দিছিলাম আমি কত, আমি এটাকে কোনো উইথে দিব না, 100% করে দিচ্ছি। ঠিক আছে? ওকে, 40% থেকে চেঞ্জ করে 100% করে আমি জাস্ট ওই স্টাইলে ক্লিক করে সবগুলোকে সেভ করে স্টাইল ডট সিএসএস আমার যে ফাইল সেখানে এসে আমি এটাকে রিপ্লেস করে দিলাম। সো দেখেন খুবই ইজিলি কিন্তু একটা কন্টেন্টকে আমি কি করলাম, মাঝখানে নিয়ে এসে পড়লাম। আমার হেডার পার্ট আমার ব্যানার পার্ট দুইটাই কিন্তু রেডি। বুঝতে কারো কোনো সমস্যা আছে? হয়তো একটু কঠিন লাগতেছে, বাট বাসায় প্র্যাকটিস করবেন, যেভাবে করলাম আপনারাও করবেন, দেখবেন যে আউটপুট চলে আসবে এবং কাজ করে অনেক বেশি মজা পাবেন। এই যে HTML-টা, HTML-এ কি দেখবেন, HTML তো কোনো কিছু চেঞ্জ করি নাই, মানে জাস্ট আমি এখানে HTML আমি স্ট্রাকচার নিচ্ছি আর CSS দিয়ে আমি কি করতেছি, ডিজাইন করতেছি, এই তো। অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন অনেক বেশি কঠিন যদি আপনি পারেন। আর এগুলোকে এমন কোনো জিনিস আপনাদের কাছে মনে হইতেছে যেগুলো আমি জীবনও পারবো না বা আমাকে দিয়ে হবে না, দেখে কি আপনাদের এমনটা কারো মনে হচ্ছে? থাকলে প্লিজ কাইন্ডলি একটু বলেন যে ভাই আমার মনে হচ্ছে।
চেষ্টা করলে তো অবশ্যই সম্ভব। আর ক্লাস করার পর কি আপনাদের কি মানে ইন্সপায়ার্ড হচ্ছেন নাকি আরো বেশি আম, মানে কি বলে ডিপ্রেশনে যাচ্ছেন যে না এগুলো মনে হয় আমি পারবো না? রোহান ভাইয়ের ভয় লাগে। ভয় লাগবে না যদি আপনি এটাকে বাসায় প্র্যাকটিস করেন আর যদি করেন। জাস্ট দেখে যান যে কি করা যায়, এবং এতগুলা হয়তো বা আপনারা ওয়েবসাইটে এতদিন ধরে ওয়েবসাইট ভিজিট করছেন, এত কিছু দেখছেন, কিন্তু কখনো চিন্তা করেন নাই যে আসলে এগুলা কিভাবে হয়। আজকে জাস্ট দেখেন এগুলা কিভাবে হয় এবং কতটা ইজিতে হয়। এবং যখন আপনি করতে পারবেন তখন আপনার নিজের কাছে খুব মানে নিজের একটু বেটার ফিল হবে যে না, এতদিন ওয়েবসাইটের মধ্যে দেখছি, হ্যাঁ, যে এখানে ক্লিক করলে এরকম হয়, ওইখানে ক্লিক করলে এরকম হয়, মাউস নিলে এরকম হয়, বাট আপনি এখন জানেন যে এগুলো কিভাবে হয়। আগে হয়তো বা মনে হতো যে মানে যে করে না জানি সে কত কি, আর যখন আপনি করবেন তখন মনে হবে যে আপনিও তাদের সাথে মানে কি বলে সেটাকে সমতুল্য। আগে আপনি যাদেরকে অনেক বেশি হাইতে মনে করতেন, আপনি মনে করতেন যে ওই পজিশন পৌঁছাতেই পারবো না, যখন আপনি করে ফেলবেন তখন হচ্ছে আপনার কাছে মনে হবে কি না আমি মনে হয় তাদের কাতারে এবার আসতে যাচ্ছি। আপনাকে তখন আপনি একটু যদি আপনার আশেপাশে থাকান ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে যারা অন্য লাইনে আছে সবার থেকে দেখে মনে হবে যে না, বা আপনারই মানে সমতুল্য যারা এখন আছে, আপনি জাস্ট একটু পরেই দেখবেন যে হচ্ছে আপনি এই কাজগুলো শিখে গেলে নিজের কাছে একটু অন্যরকম ফিল হচ্ছে যে না ওরা এই জিনিসটা পারে না আমি পারি, একটু বেটার ফিল হবে তখন। আর ওয়েব সেক্টরটাই হচ্ছে এমন একটা সবার একটা ড্রিম সেক্টর এক কথা বলতে গেলে, তাই না? না, আমি HTML CSS ফাইল কখনো দেই না। এটা আমি আমার পেইড কোর্সও দেই না, আমি কখনোই আমি যা দেখাচ্ছি আপনি যদি শিখতে চান অবশ্যই আপনি ভিডিও দেখে শিখেন, কারণ কখনোই আমি সিএসএস ফাইল, HTML ফাইল বা আমার কোনো রুট প্রজেক্ট আমি হচ্ছে কারোর সাথে শেয়ার করি না। এটা রিজনটা এমন না যে হচ্ছে মানে আহ, অন্য কোনো কারণ, এটার কারণটা হচ্ছে আপনি যদি অবশ্যই এটা শিখতে চান, আপনাকে তো আমি রিসোর্স দিচ্ছি, আপনাকে আমি ভিডিও দিচ্ছি, আপনাকে আমি সব দিচ্ছি, তো আপনি ওইটা দেখে শিখেন। তাহলে হচ্ছে আপনার কিছু শেখা হবে, বাট আমি যদি দেই আমি 100% শিওর ওইগুলো দেখে কেউ শিখবে না, ওটা জাস্ট কপি করবে। ঠিক আছে? সো আমি এই ফাইলগুলো কখনোই শেয়ার করি না। যদি আপনাকে শিখতে হয় অবশ্যই হচ্ছে আপনি ভিডিও দেখে শেখেন, বা হচ্ছে আপনি আমাকে প্রয়োজন হলে আপনি আমাকে পার্সোনালি নক করেন, কোথাও প্রবলেম হলে বুঝতে প্রবলেম বলেন আমি বুঝাই দিব। ঠিক আছে? আমি চাই আপনি শিখেন, কিন্তু কখনোই এই সোর্স ফাইলগুলো আমি দিয়ে আপনার ক্ষতিটা করব না। বুঝতে পারছেন আনিকা আপু? ওকে, এবার আসলে আমরা বাটনের মধ্যে একটা মজার জিনিস কাজ করি, সেটা হচ্ছে যে আমরা বাটন অনেক সময় হোভার করলে দেখি যে হচ্ছে যে মানে কোথাও গেলে বা এই যে ধরেন এখানেই আছে দেখেন, এই যে এখানে মাউস টানলে কি হয় কালারটা একটু ডার্ক হয়ে যায় না? তারপরে যে এখানে যদি যাই বা এই যে এখানে যদি যাই দেখেন কোনো কিছু চেঞ্জ হয়, এই যে এখানে আমি দেখাচ্ছি জাস্ট বাটনের মধ্যে আমি হোভার করতেছি স্টপ প্রেজেন্টিং এর মধ্যে, জাস্ট হচ্ছে কি হয় কালারটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, এটা কিভাবে করে? এটাকে বলা হয় হচ্ছে হোভার ইফেক্ট। আপনি বাটনে হোভার ইফেক্ট দিতে চাচ্ছেন, তো So আপনি কি করবেন এই বাটনটাকে হচ্ছে সিএসএস করতে হবে। জাস্ট এই যে কন্টেন্ট বাটন মানে হচ্ছে নেস্টেড অবস্থায় হচ্ছে ওকে নিতে পারেন, তারপর নিচের দিকে এসে কল করেন এবং বলেন যে হচ্ছে যে এরকম কোলন দিয়ে বলেন যে হচ্ছে যে হোভার। এবং হোভার করলে কি হবে মানে হচ্ছে হোভার মানে হচ্ছে মাউস যখন উপরে যায় অ্যাকচুয়ালি কোনো কিছুর উপরে মাউস রাখাকে বলা হয় হচ্ছে যে হোভার। সো আমি চাচ্ছি যে যখন আমার এখানে হোভার করব তখন হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব। ঠিক আছে? এবং খুবই সুন্দর একটা কালার দিব। সো আমি এখানে বলবো যে হচ্ছে যে ওর তো এখন বর্তমানে কালার নেই, জাস্ট আমি চাই যখন হচ্ছে হোভার করা হবে তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে, রেড কালার, জাস্ট আমি রেড দিয়ে বুঝাইতেছি যার এটা লিখতে সোজা। তো দেখেন আমি যখন হোভার করতেছি তখন হচ্ছে তার ভেতরে কি হচ্ছে একটা রেড কালার দেখা যাচ্ছে, তাই না? এটা তো দেখতে খুবই অড লাগতেছে, কালারটা যদি এটা হইতো খুবই সুন্দর হইতো, অর্থাৎ সিমিলার কালার। আর ওয়েবসাইটের মধ্যে জিনিসটা খুবই ফলো করতে হয় যে আপনি কালার কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। সো রেডের পরিবর্তে আমি জাস্ট এখানে এই কালারটাকে রিপ্লেস করে দিলাম। তো দেখেন এবার সুন্দর হচ্ছে না? বাট একটু ফাস্ট হয়ে যেতেছে, একটু স্লো হলে মনে হয় ভালো লাগতো। এটা স্লো করা তো দরকার, চলেন স্লো করি। আপনি হোভার যাকে করতেছেন তার মেইন ক্লাসে যাবেন মানে হচ্ছে বাটনে, আপনি বাটনকে হোভার করবেন, তার মানে হচ্ছে হোভারের তো ওখানে লিখছেনই, বাট পরের যে পার্টগুলো সেটা লিখবেন হচ্ছে তার উপরেরটার মধ্যে, এবং সেখানে অ্যানিমেশন বা হচ্ছে একটু ডিউরেশন দেওয়ার জন্য যেটা হয় ট্রানজিশন লিখতে হয়, এবং সেখানে আপনাকে লিখতে হয় হচ্ছে ট্রানজিশন 0.4 সেকেন্ড অল ইজ ইন আউট। জাস্ট এইটুকু লিখে দিলে একটা মজার একটা জিনিস দেখবেন, দেখেন খুব স্মুথলি হচ্ছে এবার, তাই না?
দেখতে ভালো লাগতেছে? এটাকে আরেকটু স্লো যদি করতে চান তাহলে হচ্ছে আপনি এখানে 1 সেকেন্ড করে দেন, তবে একটু বেশি স্লো হয়ে যায়। আমার মনে হয় যে 1 সেকেন্ডের অর্ধেক দেওয়া উচিত। সো কি করব, 0.5 সেকেন্ড এটা দিলাম। ঠিক আছে, জাস্ট মাউস নিলে কি হবে, কালারটা চলে আসবে, মাউস সরাই দিলে কালারটা চলে যাবে। কি করলাম, কিছুই করলাম না, জাস্ট একটা লাইন লিখছি, বাড়াইছি, এখানে একটা লাইন লিখছি, দুইটা লাইন লিখছি, আমার এরকম কাজ চলে আসছে আমার হাতে। বুঝলেন কিছু? ভালো লাগতেছে? মানে শিখছেন? ওকে। এবার আসেন হচ্ছে আমাদের পিএইচডি তে যদি যে আরেকটা মজার জিনিস আছে, এইটা তো আরো বেশি মজা পাবেন। সেটা হচ্ছে যেখানে একটা আইকন আছে, এই আইকনটার অ্যাকচুয়ালি কাজ কি জানেন? এই আইকনটার কাজ হচ্ছে এটা আপনাকে ডিরেকশন দিবে উপর থেকে নিচে যাওয়ার জন্য, মানে বারবার হচ্ছে কি আপ ডাউন হতে থাকবে। এটা একটা অ্যানিমেশন হবে, কন্টিনিউয়াস অ্যানিমেশন। অ্যানিমেশনটাকে কিভাবে করা যায়, প্রথমেই হচ্ছে আমাকে আইকনটাকে নিয়ে আসতে হবে। সো আইকন আনার জন্য আপনাকে যেটা করতে হয়, আপনার এই ওয়েবসাইটের মধ্যে কি করতে হবে, বা এই এইচটিএমএল প্রজেক্টের মধ্যে আপনাকে হচ্ছে আইকনকে আগে ইনস্টল করতে হবে। আইকন ইনস্টল করে কিভাবে, ফন্টাসাম নামে হচ্ছে আমাদের একটা আইকন আছে, ঠিক আছে, মানে যেখানে হচ্ছে আমরা অল আইকন পাই, ফন্টাসাম.com। তো ফন্টাসাম.com এ যদি যাই, এখানে গেলে দেখবো যে তার একটা ওয়েবসাইট আছে ফন্ট অসাম, যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পাই, হ্যাঁ, আইকন পাই এক কথায় বলতে গেলে। তো এই হচ্ছে তার ওয়েবসাইট। আমাকে কি করতে হয়, এটাকে এখান থেকে না ডাউনলোড করে আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে ইন্টিগ্রেট করতে হয়। সেটা কিভাবে, আপনি যখন হচ্ছে এটাকে আম, এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, আপনি হচ্ছে আরেকটা পেজে যাবেন। তো এখান থেকে গেলে অনেকে যেটা করে যে এখানে মেইল দিয়ে কিট নেয়, তো ওইটা আমি দেখাচ্ছি না আপাতত। সো এখানে হচ্ছে ডাউনলোড অপশন আছে, যেটা ইজিতে দেখানো যায় সেটাই দেখাই। ডাউনলোড অপশন আছে, আপনি জাস্ট এখানে ডাউনলোড করবেন, আরেকটা পেজে নিয়ে যাবেন, সেখানে আপনাকে বলবে যে এখান থেকে ক্লিক করতে হবে ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর দ্য ওয়েব। ঠিক আছে, আপনি সেখানে ক্লিক করলে একটা জিপ ফাইল হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি এটা আমার ডাউনলোড করা, সো আমি হচ্ছে এটাকে প্রেস করতেছি না, আপনারা জাস্ট প্রেস করবেন। তারপর আমি এটাকে হচ্ছে আপনাদের দেখাই। আমি একদম নিচের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে আমার ডাউনলোডের মধ্যে হচ্ছে ফন্টসামটা আছে, থাকার কথা, কিছুদিন আগে হচ্ছে দেখছি। এই যে ফন্টসাম জিপ ফাইল, এইরকম একটা জিপ ফাইল আপনার কাছে হচ্ছে চলে আসবে। আপনি কি করবেন, এই জিপ ফাইলটাকে কপি করবেন। কপি করে আপনি হচ্ছে যেটা করবেন, এই থ্রি আপনার যে প্রজেক্ট ফোল্ডার মানে স্ট্রিক্টের মধ্যে যে ভেতরে যে আপনি এটাকে এখানে পেস্ট করেন, মানে সেই জিপ ফাইলটাকে হচ্ছে পেস্ট করেন। তো চলে আসছে জিপ ফাইলটা। জিপ ফাইল দিয়ে তো অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, কি করতে হয়, জিপ ফাইলকে এক্সট্রাক্ট করতে হয়। সো জিপ ফাইলের উপরে রাইট বাটন ক্লিক প্রেস করেন, তারপর হচ্ছে আপনি এখানে বলেন এক্সট্রাক্ট হেয়ার, তার মানে এখানে হচ্ছে কি এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। হয়ে গেল। জিপ ফাইলের তো আর আমাদের এখন আর কোনো প্রয়োজন নাই, জাস্ট কি করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। যেখান থেকে ক্লিক করে আমি জাস্ট এটাকে ডিলিট, হয়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি এই ফোল্ডারটার ভিতরে কাজ হচ্ছে কি, দুইটা জিনিস নিতে হয় এখান থেকে আমাকে। সিএসএস ফাইল থেকে হচ্ছে allmin.css নামে একটা ফাইল আছে, সেটাকে হচ্ছে আপনি কি এখান থেকে কপি করেন, আমাদের যে সিএসএস ফাইল সেখানে যে এটাকে পেস্ট করেন। ঠিক আছে, আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি আপনার এই এখানে একটা ভেতরে ঢুকলে ওই ফন্টসমের ফোল্ডারে গেলে আপনি একটা ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারটাকে এখান থেকে কপি করবেন, আপনার যেই মানে মেইন প্রজেক্ট, সেই মেইন প্রজেক্টের মধ্যে যে হচ্ছে এটাকে রেখে দেন, জাস্ট আর কিছু করতে হবে না। এবার আপনি চাইলে এটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, এটার আর আমাদের কোনো প্রয়োজন নেই। এটা ডিলিট এখন হবে না, কারণ এটা আমার অলরেডি এখানে রানিং অবস্থায় আছে। সো এটাকে পরবর্তীতে আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। তবে এইটুকুই কাজ শেষ না, কাজটা হচ্ছে আপনাকে উপর দিকে এটাকে সিএসএস ফাইল যেটা আছে সেটাকে হচ্ছে স্টাইল ডটের উপরে লিঙ্ক করাইতে হয়। ঠিক আছে, allmin.css টাকে আমি এখানে লিঙ্ক করতে হবে, লিঙ্ক যদি না করেন কোনো কাজ নাই। আবার আপনি যদি এখানে যদি হচ্ছে কোনো ওয়েব ফ্রন্টস ফোল্ডারটাকে না নেন, তাহলেও আইকন আনতে পারবেন না। তো চলেন এবার হচ্ছে আমি আইকন এখান থেকে কিভাবে নিতে হয় সেই জিনিসটা দেখাই। তো আমি জাস্ট এখানে সিম্পলি আইকনসে ক্লিক করব, তাহলে হচ্ছে আমি আইকন জেনারেট করতে পারবো এখান থেকে সার্চ করলে। আর ওয়েবসাইট একটু হেভি, সো একটু টাইম নেবে। জি, পিএইচডি ফাইল না দিলে আপনারা কাজ করবেন কিভাবে?
পিএসডি ফাইল তো অবশ্যই দিতে হবে। তো আইকনস এর জন্য হচ্ছে আমি একটা পেজে আসি, আজকে দেখি কতটুকু দেখানো যাবে। এইটা দেখানোর পর এইটুকু দেখানো যাবে, এই পার্ট চাইলে দেখানো চাইতে পারে। এবং লাস্ট ক্লাস আমরা হচ্ছে এই পার্ট আর এই পার্ট দেখতে পারি, মানে হচ্ছে দুইটা তিনটা সেকশন। এই পার্টটা আমরা অবশ্যই কালকে দেখবো, আজকে আমরা এইটুকুর মধ্যে যাবো না, ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু আছে। তো এখানে যেটা হবে, এখানে আরো মজার জিনিস হবে, ইমেজগুলো এরকম থাকবে, হোভার করলে যে এরকম একটা উপর দিয়ে মানে ওভারলে কালার চলে আসবে। এবং এটার কয়েক ধরনের অ্যানিমেশন আছে, আমরা হচ্ছে বিফোর আফটার পজিশন এগুলো নিয়ে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কথা বলবো। এবং হালকা পাতলা আজকে একটু অ্যানিমেশনও দেখাচ্ছি। সো এই যে যে আইকনটাকে আমি সার্চ করি, আইকনটার নাম হতে পারে কি ডাউন অ্যারো। সো এটার নাম দিয়ে হচ্ছে আমি সার্চ করি এখানে ডাউন অ্যারো, জাস্ট হচ্ছে আমি লিখি। সো জাস্ট লাইক এই যে এটা, তাই না? ব্ল্যাক গুলো নেবেন, এগুলা প্রো, হোভার করলে দেখবেন যে প্রো। সো প্রো গুলো নিব না, আমরা হচ্ছে এগুলো নিব। সো আমি হচ্ছে শ্যাভরন এটাকে হচ্ছে ওপেন করি। তো রেড নিউ ট্যাবে ওপেন করলাম। তো যে আইকনটা লাগে সেই আইকনটাতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হয়, ক্লিক করলে আপনি হচ্ছে একটা আরেকটা পেজে যাবেন এবং সেখান থেকে হচ্ছে আপনাকে আইকনটাকে নেওয়ার জন্য একটা ওয়ে দেখাবে। তো সেই ওয়েটা আমি দেখাচ্ছি। এই যে এখানে, এই যে এখানে, এখানে ক্লিক করবেন কপি এইচটিএমএল হিসেবে, জাস্ট ক্লিক করেন। এরপর আপনি আপনার ওয়েবসাইটে যেখানে এটাকে ইউজ করতে চান সেখানে হচ্ছে আপনি এটাকে রেখে দিলে দেখবেন যে হচ্ছে ডিজাইন শো করতেছে। যেমন ব্যানারের মধ্যে আমি এখানে যদি এটাকে জাস্ট একটু রেখে দিই, তাহলে দেখবেন এখানে আমার আইকনটা চলে আসছে কোথাও একজন, এই যে এখানে ব্ল্যাক কালারের, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। এটাকে কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এবং ওই যে বললাম পজিশন, অর্থাৎ হচ্ছে একটা জায়গায় ফিক্স থাকবে, বাকি কন্টেন্ট গুলাকে কি করতে পারবেন, আপনি মুভ করাইতে পারবেন। সো আমি চাই এই আইকনটাকে মুভ করায় আমি হচ্ছে ঠিক এই জায়গাটাতে নিয়ে আসবো। সো কি করবো, এবার এই আইকনটাকেও আমি একটা ডিভের ভিতরে কল করি। অলওয়েজ অনেক বেশি ডিভ কল করতে হয়। সো আইকনটাকে কি করব, আমি এই আই ট্যাগটাকে জাস্ট কাট করে আমি ডিভের মধ্যে রেখে দিলাম। এবার এই আইকন ডিভটাকে হচ্ছে আমি সিএসএস এ কল করে ফেলি। হুম, ওকে। সো ইন্সপেক্ট করি, ওই ঠিক সেম পজিশনেই থাকবে, কোনো চেঞ্জেস নাই। তো আমি ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে যে এখানে ক্লিক করব, এটা হচ্ছে সিলেক্ট। এখান থেকে আমি আইকনটাকে সিলেক্ট করি, তার ডিপ যেটা আইকন এটাকে সিলেক্ট করি। সো এখানে এসে যেহেতু এটা মুভ করবে, তো আমাকে বলতে হবে কি পজিশন অ্যাবসলিউট। তো অ্যাবসলিউটই থাকবে, বাট সে কিন্তু টপ থেকে অনেক নিচের দিকে থাকবে। সো ভ্যালু দেন, টপ থেকে আমি বলি এখানে প্রায় 80%। সো দেখেন এই যে এখানে চলে আসছে, কিন্তু সে কিন্তু লেফট সাইড থেকে মাঝখানে থাকবে। সো কি বলবো, লেফট থেকে হচ্ছে আমি বলতে পারি হচ্ছে 50%। সো চলে আসছে, বাট 50% কিন্তু এখানে, বাকি কন্টেন্ট গুলো কিন্তু রাইটের পাশে চলে গেছে। সো কি করতে হবে, এক্স্যাক্টলি মাঝখানে নেওয়ার জন্য আমরা একটু আগে দেখছি ট্রান্সফর্ম ট্রান্সলেট। তো ট্রান্সফর্ম, তারপর বলেন যে হচ্ছে ট্রান্সলেট। আমরা শুধুমাত্র লেফট রাইট থেকে ভ্যালুটা চেঞ্জ করব, বাকিগুলো আর চেঞ্জ করব না। তো হচ্ছে এটাকে আপনি বলেন হচ্ছে যে 0, ঠিক আছে, লেফট রাইট থেকে টপ বটম থেকে, আর লেফট রাইট থেকে হচ্ছে আমরা -50% করে দেব, -50%। সরি এটা না, এটা হচ্ছে -50। প্রথমটা হচ্ছে লেফট রাইটের জন্য, আর পরেরটা হচ্ছে কি আমার টপ বটমের জন্য। তো এখানে আমি বলে দেব হচ্ছে যে জাস্ট 0। তো দেখেন এবার এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে, এবং কালারটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, #FFF। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি সাইজটাও একটু বড় করতে পারেন, ফন্ট সাইজ আমি দিচ্ছি এখানে প্রায় 20 পিক্সেল, বা আর একটু বড় করেন, 25 পিক্সেল দিলাম, এত বড় না, হ্যাঁ 22 পিক্সেল দিলাম। ওকে, জাস্ট যতটুকু করলাম এটুকুকে হচ্ছে আমি এখানে সেভ করি। এটা হচ্ছে শুধুমাত্র ডিজাইন। এখন আপনি চাইলে এখানে একটু অ্যানিমেশন করতে পারেন। অ্যানিমেশনটা কেমন হবে, যে উপর নিচে হচ্ছে অলওয়েজ কি করতে থাকবে, সে আপ ডাউন করতে থাকবে। এটাকে বলা হয় হচ্ছে CSS3 এর নতুন প্রপার্টি হচ্ছে CSS কিফ্রেম অ্যানিমেশন। আমরা হচ্ছে এখানে একটা কিফ্রেম অ্যানিমেশনও কল করতে পারি, CSS মাধ্যমে করতে হয় সেটা। কি করতে হয়, কিভাবে করে, অ্যাট দ্য রেট অফ বলানো হচ্ছে যে কিফ্রেমস, এবং কিফ্রেমস অ্যানিমেশনটার একটা নাম দিতে হয়। ধরুন আমি দিলাম, নাম দিলাম হচ্ছে আপ ডাউন, ঠিক আছে। অ্যানিমেশনটা কয়টা স্টেপে হবে সেটারও হচ্ছে ভাগ করা যায়। সো আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে যে প্রথমে একটা 0% হবে, মানে সেটা তো আপ আর ডাউন হবে, দুইটাই তার স্টেপ। তো আমি এখানে 100% এবং 0%-এর জন্য দুইটি স্টেপ আমি ভাগ করলাম। কি হবে, ওর ডিফল্ট পজিশন কত, টপ থেকে হচ্ছে 80%, তাই না? সো আমি বলতে পারি যে হচ্ছে ও ডিফল্ট পজিশন টপ থেকে 80%ই থাকবে, যখন 100% হয়ে যাবে অ্যানিমেশন তখন হচ্ছে কোথায় যাবে, সে হচ্ছে 85%-এ যাবে, মানে হচ্ছে 5% নিচে নেমে আসবে। এটা আমি দিলাম, বাট কাজ করবে না এখন পর্যন্ত, কারণ কি অ্যানিমেশনটা কোথাও কল করা হয় নাই।
আমি চাই এই অ্যানিমেশনটা কাজ করুক আইকন ডিপের মধ্যে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি কি করব, এখানে এসে বলবেন হচ্ছে যে অ্যানিমেশন, তারপর অ্যানিমেশনের নামটা কল করেন, অর্থাৎ যে অ্যানিমেশনটা আপনি বানালেন সেইটা আপ ডাউন, তারপর হচ্ছে তার জন্য একটা ডিউরেশন দেন, আপনি বলেন যে হচ্ছে যে 0.5 সেকেন্ড। তারপর হচ্ছে আপনি এখানে আরেকটা লিখতে হয় লিনিয়ার, মানে হচ্ছে সোজাসুজি উপর নিচে নামবে। আর যদি বলেন যে ইনফিনিট, তাহলে হচ্ছে ইনফিনিট সময় ধরে হচ্ছে কি সে ওঠানামা করতে থাকবে। তো জাস্ট এবার যদি আপনি এটা এখানে যান, দেখেন সময়টা খুবই ফাস্ট, তাই না? তো আপনি এখানে হচ্ছে 1 সেকেন্ড করে দেন, তাহলে 1 সেকেন্ড সময় মোটামুটি ভালো। তো দেখেন কিন্তু একটু জাম্প করতেছি, জাম্পটাকে বন্ধ করার জন্য আপনি এই অ্যানিমেশনের পরে এখানে লিখতে পারেন যে হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশন বলবেন হচ্ছে অল্টারনেট। অল্টারনেট বললে সাথে সাথে দেখবেন যে হচ্ছে ও সুন্দর স্মুথলি উপরে নামতেছে আর উপর থেকে উঠতেছে। খুব বেশি কঠিন এগুলা, হয়তো বা ফার্স্ট টাইম দেখতেছেন এর জন্য হয়তো আমার মনে হচ্ছে ভাই কি রেখে কি করতেছে, কোত্থেকে কোথায় যেতেছে কিছু বুঝতেছি না। কিন্তু বাসায় যখন একবার প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। কেমন ছিল এটা? না ভাইয়া, ব্যাকএন্ডের কাজ কেমনে দেখাবো এত অল্প সময়ে, সম্ভব নাকি? অ্যানিমেশনটা, আচ্ছা, অ্যানিমেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে এই যে কি ফ্রেম কোড দিয়ে হচ্ছে লিখতে হয়, অর্থাৎ হচ্ছে অ্যাট দ্য রেট অফ কি ফ্রেমস লিখে আপনাকে অ্যানিমেশনের একটা নাম দিতে হয়। এবং আপনার ডিউরেশন কত, 1 সেকেন্ড। তো এই 1 সেকেন্ডের জন্য হচ্ছে আপনি তাকে কয়বার ভাগ করতে চান সেইভাবে হচ্ছে আপনি তাকে স্টেপ দিতে পারেন। আপনি চাইলে হচ্ছে এখান থেকে একটা আরেকটা স্টেপ যদি দেন যে 50%, এবং এখান থেকে আপনি বলেন যে লেফট থেকে সে যাবে হচ্ছে যে সাপোজ 20% জায়গায়, মানে হচ্ছে তাকে পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দিচ্ছেন। তাহলে 1 সেকেন্ড ভাগ হবে তিনটা ভাগে, তিনটা ভাগে ভাগ হয়ে কি করবে, প্রথমে সে এটিতে থাকবে, 50% সে লেফট থেকে হচ্ছে লেফট সাইডে চেপে যাবে, আবার সে 100% টপ থেকে 85% নেমে আসবে, আবার ব্যাক করবে উপরে, মানে হচ্ছে কি এভাবে ঘুরতে থাকবে, মানে স্টেপ অনুযায়ী হচ্ছে আপনি তাকে চেঞ্জ করাতে পারবেন তার পজিশন। তো দেখেন, সো এখান থেকে এখানে যাচ্ছে, তারপর এখানে আসতেছে, তারপর আবার ওইখানে যাচ্ছে। হুম, এখানে ধরেন যে আমি এখানে যদি 10 সেকেন্ড দিই তাহলে দেখবেন যে হচ্ছে আরো স্মুথ যাবে, মানে সময় বাড়াই দিচ্ছি। তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে স্টেপ যদি আপনি বাড়াইতে চান এরকম ভাবে হচ্ছে বাড়ানো যায়। ঠিক আছে, তো আমি দুইটা স্টেপে চাই, সে হচ্ছে সোজা উপর থেকে নিচে নামবে, আবার নিচ থেকে উপরে উঠে যাবে। তো একটা দিলাম, এবং পজিশনটা কোত্থেকে দিলাম, পজিশনটা হচ্ছে যে উপরে আমি কল করছি আইকনের জন্য, যে টপ থেকে সে 80%-এ আছে, আমি বললাম 0 লেভেলে সে এখানেই থাকুক। যখন তার স্টেপ শেষ হয়ে যাবে তখন সে 85% নিচে নেমে যাবে, মানে 5% সে ডাউন হবে, আবার সে উপরে উঠবে। তো জাস্ট 5%-এর একটা ফারাক আমি রাখলাম। এবার কি করলাম, যেখানে আমার অ্যানিমেশনটা দরকার সেইখানে আমি হচ্ছে লিখলাম এলিমেশন, তারপর অ্যানিমেশনের নামটাকে কল করতে হবে অলওয়েজ আপ ডাউন। তারপর হচ্ছে আপনি এখানে একটা সময় দিয়ে দেন যে কত সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে। তারপর হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে যে রৈখিক ভাবে হবে, মানে সোজাসুজি ডিরেক্ট। আর ইনফিনিট মানে হচ্ছে ইনফিনিট টাইম ধরে হচ্ছে কাউন্ট হতে থাকবে, মানে হচ্ছে আপ ডাউন হতে থাকবে। আর অল্টারনেট ডিরেকশনটা হচ্ছে কি, যেন হচ্ছে স্মুথলি ওঠানামা করে। জাস্ট এই দুই তিনটা চার পাঁচটা কথা লিখলেই হয়ে যায়, আর আমাদের অ্যানিমেশনটা এখানেই ডান। কেমন লাগতেছে বলেন? হ্যাঁ দেখালাম তো সাজ্জাদ ভাই, ক্লিয়ার এবার? কঠিন লাগতেছে? অনেক বেশি কি ডিপে চলে গেছি? কেউ কোনো রেসপন্স করে না, ব্যাপার কি? আপনারা যদি বুঝেন তাহলেই হচ্ছে, মানে আমি যে এত মানে বুঝাইতেছি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু ক্রিয়েট করে। তো বুঝতেছেন কিনা আমাকে জাস্ট একটু কনফার্ম করেন। করতে পারবেন না বাসায়?
3 দিনের জায়গায় 5 দিন হলে হচ্ছে আম, সুন্দর হইতো, তাই না? 5 দিন হলে একটু সময় নিয়ে হচ্ছে খুব ধীরে সুস্থে বোঝানো যেত, আপনারা খুব ভালো করে এগুলো করতে পারতেন বা কাজও কমায় কমায় দেওয়া যেত, তাই না? হুম হুম। বুঝি নাই। হ্যাঁ, সেটাই তো। আপনার জন্য কেমন হইতেছে সেটা বলেন সাজ্জাদ ভাই। হ্যাঁ, এই জন্য কোনো প্রবলেম হচ্ছে না, আপনি এগুলো মনে হয় পারেনি, তাই তো? ওকে। আচ্ছা, আমাদের তো এই হেডার পার্টের কাজ হচ্ছে শেষ। তারপর হচ্ছে আমাদের এই আরেকটা পার্ট আছে, আমরা এই পার্টের কাজটা হচ্ছে শেষ করে ফেলি। সো এখানেও দেখেন আপনারা কন্টেন্ট কিন্তু হচ্ছে এই পর্যন্ত, তাই না? তার মানে এখানেও আমাকে একটা ডিপ নিতে হবে, তারপর হচ্ছে তার একটা উইথ দিতে হবে, তারপর কি করব, মার্জিনটাকে হচ্ছে আমরা কি লেফট সাইড থেকে একটু ভাগ করে দেব। আর পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আমার আছে। সো এখানে আমার কয়টা ডিপ লাগবে, টোটাল দুইটা কিন্তু ডিপ লাগবে। কারণ মার্জিন যদি আমি উইথ কল করে দিই, আমি ব্যাকগ্রাউন্ড কল করলে কিন্তু শুধু এখানেই ব্যাকগ্রাউন্ড কালারটা পাওয়া যাবে, বাট নিচের গুলো কিন্তু আর পাওয়া যাবে না। সো এখানে আমাদের লাগবে কি, প্রথমে একটা ডিপ লাগবে এইটা পুরোটা, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম একটা ডিপ যেটার মধ্যে আমরা শুধুমাত্র কালারটাকে ইউজ করব। তারপর হচ্ছে আমরা আরেকটা ডিপ কল করব এইটুকু, যেটাকে আমরা কি করব, উপর নিচ থেকে হচ্ছে, সরি, লেফট রাইট থেকে হচ্ছে একটা জায়গা দিয়ে মাঝখানে নিয়ে আসবো। সো চলেন আমরা হচ্ছে শুরু করি। সো এখানে আমরা যাই, এই সেকশনের একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে যে সিম্পল কন্টেন্ট নামে। যেমন হচ্ছে এটার নাম কিন্তু সিম্পল এন্ড পিওর ডিজাইন। তো আমি জাস্ট এখানে একটা ডিভ কল করি, আরেকটা জাস্ট ডিভ, এবং তার ভিতরে একটা ক্লাস দিচ্ছে হচ্ছে যে সিম্পল নামে, ঠিক আছে? এবং আরেকটা ডিভ কল করব, যেটা নাম দিব হচ্ছে যে ক্লাস সিম্পল কন্টেন্ট। ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে যে একটা H1, তারপর হচ্ছে কিছু প্যারাগ্রাফ ট্যাগ। আমি এখান থেকে টেক্সটগুলোকে কপি করার জন্য আমি হচ্ছে যে এখানে যাই, প্রথমে পিএইচডি তে ব্যাক করি। ব্যাক করার পর আপনি যে টি নামে একটা আছে টেক্সট, এখানে ক্লিক করেন, তারপরে এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে হচ্ছে তার কালার আর হচ্ছে তার কপি সবই হচ্ছে করতে পারবেন। তো জাস্ট আমি এখানে এসে একটা S2 কপি করি, মানে কল করি, আর হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের ভিতরে হচ্ছে আমি কি চাই, আমার এই কন্টেন্টগুলো নিয়ে আসতে। সো জাস্ট ক্লিক করেন। সো জাস্ট কপি করলাম, এন্ড হচ্ছে এই পি ট্যাগের মধ্যে সবকিছু আমি এখানে রেখে দিলাম। কি করব এখন, জাস্ট এই সিম্পলটাকে কল করেন প্রথমে, ঠিক আছে? তারপর হচ্ছে সিম্পল কন্টেন্টটাকে হচ্ছে কল করেন। আর H5, সরি, পি ট্যাগ আর হচ্ছে H2 কে আমরা কিভাবে কল করব, নেস্টেড করে। তো যেহেতু এগুলো সিম্পল কন্টেন্টের মধ্যে আছে, সো জাস্ট আমি কি করব, সিম্পল কন্টেন্টকে নেস্টেড করব। সিম্পল কন্টেন্ট নেস্টেড ফর H2, সিম্পল কন্টেন্ট নেস্টেড ফর P, ঠিক আছে? আমাদের কিন্তু কাজ অলমোস্ট প্রায় ডান। এবার আসেন হচ্ছে আমরা কি করব, এটাকে ডিজাইন করব। সো প্রথমে যেটা করব, সিম্পলকে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আগে। সো কালারটাকে আগে এখান থেকে কপি করি। সো এখানে ক্লিক করি, এখান থেকে হচ্ছে ক্লিক করে ওর কালারটাকে আমি কালার পিকার দিয়ে কপি করে নিয়ে নিলাম, জাস্ট কপি। তারপর হচ্ছে কি করব, এখানে এসে সিম্পলের মধ্যে বলবো যে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে কালারটাকে বসাই দিলাম। পেয়ে গেছে কালারটা, যদিও বোঝা যাইতেছে না। এরপর আমার যে ব্যানার মানে সিম্পল কন্টেন্ট যে পার্ট আছে, সেই পার্টটা কিন্তু ওই উপরের মতো, মানে হচ্ছে হেডার যতটুকু ঠিক ততটুকু। সো এটার উইথ আমি বলতেছি এখান থেকে সাপোজ হচ্ছে 80%। তারপর বলার পর দেখেন এখানে কিন্তু 80%, কিন্তু 20% জায়গা ফাঁকা হয়ে গেছে। আমি এবার কি করবো, 10% জায়গা লেফট থেকে দিয়ে দিব। তো বলবো কি, মার্জিন লেফট, বলেন এখানে হচ্ছে 10%। এগুলো কিন্তু হচ্ছে খুবই মানে ভেঙে ভেঙে বোঝানো, এর থেকেও কিন্তু স্মার্ট কোড করা যায় অনেক বেশি, ঠিক আছে? এরপর কি করবে, এর যতগুলো টেক্সট আছে সবগুলোকে আমরা বলি টেক্সট লাইন সেন্টার। তো দেখেন টেক্সট লাইন সেন্টার কিন্তু এখানে হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, উপর নিচ থেকে কিন্তু জায়গা ছাড়তে হবে অনেক বেশি ভেতর দিয়ে। যদি একটু তাকান এদিকে, ভেতর দিকে কিন্তু অনেক বেশি জায়গা কিন্তু ছাড়া, উপরে জায়গা ছাড়া, নিচেও জায়গা ছাড়া। সো কি করতে পারি, প্যাডিং কল করতে পারি। কাকে কল করব, প্যাডিং। আমরা হচ্ছে যে সিম্পল যে মেইন ডিপটা আছে কালার দেওয়া, সেখানে হচ্ছে আমি বলবো যে প্যাডিং।
টপ বটমে দিতে চাই, সো আমি এখানে বলতে পারি যে প্যাডিং টপ, বলেন এখানে হচ্ছে প্রায় 100 পিক্সেল, তারপর হচ্ছে আবার বলেন প্যাডিং বটম 100 পিক্সেল। সো দেখেন মোটামুটি হয়ে গেছে। একটু জাস্ট কালার টালার চেঞ্জ টেঞ্জ করে দিলে জিনিসটা আরো সুন্দর লাগবে, তবে 100 পিক্সেল মনে অনেক বেশি। তো আমরা এখানে হচ্ছে 70 করে দিচ্ছি, 70 পিক্সেল। আর এটা হচ্ছে আমি বলতে চাই এখান থেকে 70 পিক্সেল। এবার আসুন হচ্ছে এইগুলো নিয়ে কাজ করি। সো এটাকে সরাই রাখলাম এবং এখান থেকে প্রথমে H2টাকে সিলেক্ট করি, তার ফন্ট সাইজ বাড়াই দিচ্ছি, সাপোজ হচ্ছে এখানে আমি দিলাম 40 পিক্সেল। সো মোটামুটি বড় হইলো। কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে যে এখানে যাবেন, তারপরে এই যে টি তে ক্লিক করে আপনি এখানটাতে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে যে এখানে একটা কালার পাবেন, এটা হচ্ছে প্যারাগ্রাফের কালার। সো জাস্ট কপি করেন বা টেক্সটের কালার কপি করে আপনি হচ্ছে H2 এর জন্য বলেন যে হচ্ছে যে কালার হ্যাশট্যাগ দিয়ে এটা। তো মোটামুটি কিন্তু পেয়ে গেছে। তারপর প্যারাগ্রাফের কালারটা যদি চান কি করবেন, মেইন পিএইচডি তে ব্যাক করেন, তারপর আবার প্যারাগ্রাফে ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে প্যারাগ্রাফের কালার। সো জাস্ট কপি 999। তো এটাকে জাস্ট আপনি কি করেন, এবার প্যারাগ্রাফ মানে হচ্ছে পি কে সিলেক্ট করেন এখান থেকে, বলেন যে পি এর কালার হ্যাশ এটা পেয়ে গেছে। এটাও গ্যাপ দেওয়া দরকার। সো পি কে বলেন হচ্ছে যে মার্জিন টপ, সাপোজ হচ্ছে এখানে আমি বললাম 30 পিক্সেল। সো ওকে, ডান। যতটুকু কাজ করছি এটুকু হচ্ছে স্টাইল ডট সিএসএস এ কল করি, কপি করি এন্ড আমরা এখান থেকে এসে পেস্ট করি। সো কত ইজি নাকি? যে প্রত্যেকটা জিনিস মুখে বলতেছি সেই প্রত্যেকটা জিনিসকে আপনারা বুঝতেছেন কিনা? মানে যে মুখে যে আমি এক্সপ্লেন করতেছি সেই ব্যাপারগুলোকে বোঝা যাইতেছে? অনেকে আজকে কি আর দেখাবো, সামনে আগাবো আর? হুম। ওভারলেট আজকে দেখানো সম্ভব হবে না, বিফোর আফটার দিয়ে এটা কালকে। ওভারলেটা কালকে দেখতে হবে। আচ্ছা তাহলে দেখেন আমাদের ডিজাইন কতটুকু হলো এই পর্যন্ত। এইটুকু করতে পারলে আপনাদের কাছে কেমন ফিল হবে একটু শুনি, বলেন। আজকে এই পর্যন্তই।